করা কত আছে স্যার জানি। আপনার কথা খুব আস্তে শোনা যায়। তাই জি স্যার। সবারই কি একই মত? জি স্যার। এখন কিছুটা শোনা যায় স্যার। না স্যার, এখন ঠিক আছে, এখন শোনা যাচ্ছে ভালোই। ওকে, তাহলে হোয়াইট বোর্ডে যাই। তাহলে এনজাইম লিঙ্ক, লিঙ্ক মানে কি, এনজাইমটা কারোর সঙ্গে লিঙ্ক থাকবে। কার সঙ্গে থাকবে লিঙ্ক করা? অ্যান্টিবডির সঙ্গে লিঙ্ক করা। তাহলে এনজাইম লিঙ্ক, এনজাইম কার সঙ্গে লিঙ্ক থাকবে? অ্যান্টিবডির সঙ্গে লিঙ্ক থাকবে। ইমিউন, আমরা জানি ইমিউন মানে আইদার অ্যান্টিজেন না হলে অ্যান্টিবডি, তাই তো? অ্যান্টিবডি। জি স্যার। সরভেন্ট, সে কারোর সঙ্গে আটকে থাকবে, সরভেন্ট অ্যাসে, কাউকে অ্যাসে করা, আইদার অ্যান্টিজেনকে অ্যাসে করা না হলে অ্যান্টিবডিকে অ্যাসে করা। সো দিস ইজ ইলাইক। অ্যান্টিজেন, আমরা তো জানি অ্যান্টিজেন কি, তাই না? অ্যান্টিবডি, এটাও জানি আমরা। প্রাইমারি অ্যান্টিবডি, সেকেন্ডারি অ্যান্টিবডি, এই দুইটা জানি কি? না স্যার। না। দেখো, একটা অ্যান্টিজেনকে যদি র্যাটে দাও তাহলে এর এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা কি? প্রাইমারি অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি হবে না একটা, সে হলো জি স্যার। প্রথম অ্যান্টিবডি। এখন এই অ্যান্টিবডিটাকে যদি এখন র্যাটে দেওয়া যাবে না, ধরো মাউসে দিলা, মাউসে দিলা, তাহলে এই অ্যান্টিবডি এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হলো তার নাম কি? সেকেন্ডারি অ্যান্টিবডি, অথবা সেকেন্ড অ্যান্টিবডি, অথবা অ্যান্টি অ্যান্টিবডি। তার মানে কি, এটা হলো অ্যান্টিবডি, অ্যান্টিবডির এগেইনস্ট অ্যান্টিবডি, তাই তার নাম হলো অ্যান্টি অ্যান্টিবডি। ঠিক আছে? তাহলে আমার লাগবে একটা প্রাইমারি অ্যান্টিবডি, একটা লাগবে সেকেন্ডারি অ্যান্টিবডি। সবসময় যে লাগবে তা না, মাঝে মাঝে লাগবে, কখনো লাগবে, তাই ধরে বলে দিলাম আগেই। আর সেকেন্ড অ্যান্টিবডির সঙ্গেই তোমার থাকতে পারে এনজাইম, মানে থাকতে পারে মানে অবশ্যই থাকবে, তবে প্রাইমারির সঙ্গে থাকবে। স্যার সাউন্ড তো আসছে না। হ্যালো স্যার।
ধরো যে বাধা আছে সবসময় থাকবে তা না। স্যান্ডউইচ এলাইজার ক্ষেত্রে এখানে এই অ্যান্টিজেনের এগেনস্ট এখানে অ্যান্টিবডি দেওয়া থাকবে। আমরা জানি যে অ্যান্টিজেনকে দিতে হবে তার অবশ্যই দুইটা এপিটোপ থাকতে হবে অবশ্যই, কারণ একটা এপিটোপের সঙ্গে বাইন্ড করবে, আরেকটা এপিটোপের সঙ্গে প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড। তুমি এখানে সিরাম দিবা, ভালো মতো ইনকিউবেশন করবা, তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করবে, ওয়াশ করে ফেলো, আনবাউন্ড অ্যান্টিজেন গুলোকে ফেলে দাও, দেন তুমি প্রাইমারি অ্যান্টিবডি দাও, ইনকিউবেশন করো, 4 ডিগ্রিতে হতে পারে, শেকার হতে পারে, দাও, অ্যান্টিবডি বাইন্ড করলো, ওয়াশ করে ফেলে দাও, দেন সেকেন্ডারি অ্যান্টিবডি দিলাম, সে বাইন্ড করবে, ওয়াশ করো, আনবাউন্ড ফেলে দাও, সাবস্ট্রেট দিবে, কালার জেনারেট করবে, তখন তুমি কালার মেজার করে অ্যান্টিজেনের একটা কি পাবে, কতটুকু আছে ব্লাড সিরামে অ্যান্টিজেন সেটা তুমি মেজার করতে পারবে। সেই মেশিনটার নাম কি? ইলাইজা রিডার। স্যার আমরা যে এটা বারবার ধুয়ে ফেলবো, মানে ধোয়ার পরে কি স্যার কিছু লেগে থাকে, মানে স্যার এলাইজাতে আমরা ল্যাবে কাজ করি স্যার, মানে আনবাউন্ড গুলো যদি থাকে তাহলে সে তো তোমার রেজাল্ট ইন্টারফেয়ার করবে। যদি আনবাউন্ড স্পেশালি সেকেন্ড অ্যান্টিবডি থাকে আনবাউন্ড, তাহলে এখানে তো এনজাইম আছে, তাহলে সেই এনজাইম তোমার কি করবে, বেশি সাবস্ট্রেটকে ভাঙবে, বেশি কালার তৈরি করে দেবে। তার মানে কি তুমি ভুল রেজাল্ট পাবে না। এই জন্য ওয়াশিং খুব গুরুত্বপূর্ণ, যেন আনবাউন্ড কোনো কিছুই না থাকে, এখান দিয়ে আনবাউন্ড কোনো কিছু যেন না থাকে, শুধু বাউন্ডটা যেন থাকে, এটা আমাদের কনফার্ম করতে হবে। যেন ওয়াশিং খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আমাদের তো হ্যাঁ বলো। স্যার আমাদের যে এলাইজা করি স্যার, আমরা তো স্যার এটা মেশিন স্যার কাউন্ট করে স্যার কালারটার উপর নির্ভর করে, হ্যাঁ মানে কালারটা কতটুকু হলো তার উপর নির্ভর করে। এক্স্যাক্টলি, এই জন্যই তো কালারটা কে তৈরি করে দিচ্ছে, তোমার সাবস্ট্রেট। সাবস্ট্রেটকে যখন এনজাইম ভেঙে দেয় তখন ওই সাবস্ট্রেট কালার জেনারেট করে। তার মানে যদি বেশি কালার জেনারেট করে তার মানে বেশি অ্যান্টিজেন আছে, আর যদি কম কালার জেনারেট করে কম অ্যান্টিজেন আছে। এটা কমন। তবে এখানে কি স্যার লাইটের কোন ধরনের কোনো কিছু মানে আছে স্যার, মানে আলোতে থাকলে একরকম হবে, অন্ধকারে থাকলে একরকম হবে, এরকম কোন স্যার ভেরিয়েশন বা কোনো সমস্যা হতে পারে স্যার? না, ভেরিয়েশন একটাই হবে, তুমি উইদিন 30 মিনিটস এর মধ্যে মেজারমেন্ট শেষ করবা। যদি 30 মিনিটস এর বেশি হয় তাহলে কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। এটা হচ্ছে কোন রিয়েজেন্ট স্যার বেশি সময় দেয়, যেমন 1-1.5 ঘন্টা সময় নিতে হয়, কোন রিয়েজেন্ট আবার সময় নিতে হয়। না, তোমার ম্যানুয়ালে যেটা বলা থাকবে, ওই কোম্পানির ম্যানুয়াল যদি বলে তুমি 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারবা তাহলে করো, ঠিক আছে। ম্যানুয়ালটা এই জন্য করতে হবে, কারণ আলোর কোনো মানে লাইটের কোনো সম্পর্ক নেই এটার সাথে স্যার। লাইটের কোনো সম্পর্ক আছে কোনটা, ওই যে তুমি যে ইলাইজা রিডারের মধ্যে যে কাজ করতেছো সেখানে কি আছে, ইউভি স্পেকট্রোস্কোপি। তাহলে ইউভি ফেলছো না, তোমার যে তুমি যে কিউবেট যেখানে দিলা, ওয়েল গুলো দিলা, এখন এর ভিতরে লাইট পাস করবে না। ওটা না না স্যার, আমি বলতেছি স্যার, যখন ওই যে স্যার আমরা ওয়াশ করার আগে যখন সাবস্ট্রেট দিয়ে রেখে দেবে আধা ঘন্টা বা তো ওইটা ওই সময় স্যার, ওই সময় না ওই সময় আলোর কোনো effect নেই। বুঝছি স্যার। ওকে স্যার অনেক টেস্টের ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে স্যার সাবস্ট্রেট দিয়ে স্যার ড্রাকে রাখতে হয়। স্যার ড্রাকে কেন রাখতে হয় স্যার? কিসে রাখতে হয়? মানে স্যার অন্ধকারে রাখতে হয় স্যার, অন্ধকারে রাখতে হয়, অনেকগুলো টেস্ট আছে এমন স্যার। হ্যাঁ, যদি তোমার এখন তুমি কাকে ব্যবহার করছো, এখন এনজাইম তো অনেক রকম ব্যবহার হয়। তুমি যদি হর্সিডিস পারক্সাইডেজ ব্যবহার করো তাহলে হয়তো তোমার অন্ধকারে রাখতে হবে না। তুমি যদি অ্যালকালাইন ফসফেট ট্যাগ করা থাকে তাহলে হয়তো অন্ধকারে রাখতে হবে। তোমার এনজাইমের নেচার কি, এনজাইমের নেচার যদি সে লাইট সেন্সিটিভ হয় তাহলে লাইটের ব্যবহার করা যাবে না। আর যদি লাইট ইনসেন্সিটিভ হয় তাহলে দিনের বেলাতে তুমি তোমার টেবিলের মধ্যে কাজটা করে ফেলতে পারবে। তোমার এই জন্য এনজাইমের নেচারটাও দেখতে হবে, ঠিক আছে। যে এনজাইমটা ট্যাগ করা আছে, সবচেয়ে পপুলার হলো হর্সিডিস পারক্সাইডেজ। এটা সাধারণত ডে লাইটের রুম টেম্পারেচারের মধ্যে কোনো অসুবিধা হয় না। আমি অ্যালকালাইন ফসফেটেজ নিয়ে কাজ করিনি, আমার মনে হয় এটাতেও সমস্যা হওয়ার কথা না। অন্য কোনো এনজাইম যদি ট্যাগ করা থাকে তাহলে হয়তো প্রবলেম হবে। ব্রোশিওরে বলা থাকবে, ম্যানুয়ালে বলা থাকবে। তাই তো বুঝলি, আমি যখন সাবস্ট্রেট দিই যে একটা নির্দিষ্ট টাইম রেখে দিই, স্যার নির্দিষ্ট টাইম রেখে দেওয়ার পর লাস্ট আমরা স্যার যেটা স্টপ সলিউশন দিই, হ্যাঁ স্টপ সলিউশন দিই, দেওয়ার পর স্যার আমরা রান করি। আমার কথা হচ্ছে স্যার স্টপ সলিউশন দেওয়ার পর পরবর্তীতে যে 10 মিনিট 5 মিনিট পরে আমি কাউন্ট করি বা 20 মিনিট পরে কাউন্ট করি, সেক্ষেত্রে স্যার ওই কালারের কোনো ভেরিয়েশন আসবে কি? ভেরিয়েশন হবে, কারণ রিঅ্যাকশন তো নিবে না। তোমার স্টপ সলিউশন থেকে 30 মিনিটস একটা বার আছে, তুমি এর মধ্যেই তোমার সেট করবে। হ্যাঁ স্যার এই টাইমটা জানতে চাচ্ছি। হ্যাঁ, এই টাইম পর্যন্ত তোমার বলা আছে। যদি কেউ বলে 10 মিনিট তাহলে 10 মিনিট। সাধারণত 30 মিনিটসই স্ট্যান্ডার্ড, কারণ থাকে একসঙ্গে মেশিনের মধ্যে যদি 96 ওয়েল প্লেট
96 প্লেট যদি টেস্ট করতে 10 সেকেন্ড করে সময় লাগে তাহলে 960 সেকেন্ড সময় লাগে। কোম্পানির ওই রিয়াজেন্ট কেউ নিবে না যদি 5 মিনিটের মধ্যে সব টেস্ট করতে বলে। তাহলে তুমি যদি 96 ওয়েলে একসঙ্গে ইলাইজাটা বসাও তাহলে তোমাকে অবশ্যই 30 মিনিট সময় দিতে হবে, ঠিক আছে? জি স্যার। নাহলে ওই রিয়াজেন্ট কেউ কিনবে না, ঠিক আছে? স্যার সাবস্টেট দেওয়ার পর যে টাইমটা, এই টাইমটা কিভাবে কাউন্ট করতে হবে? সাবস্টেট দেওয়ার পরে টাইমটা তো সাবস্টেট দেওয়ার পরে অল্প ম্যানুয়ালে যাচ্ছে লেখা থাকবে সেটাই শুধু ফলো করবে আর কিছু না। কারণ এটা প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু পলিসি থাকে, এই জন্য তাদের ওই অনুসারে যেটা লেখা থাকে তুমি সেটা ফলো করো। যদি বলে 5 মিনিট, যদি বলে 10 মিনিট, যদি বলে 3 মিনিট, তাহলে তুমি ততক্ষণই ইউজ করো, ঠিক আছে? কারণ স্যার এখানে স্যার রিয়াকশন তো স্যার এখানে যদি বেশিক্ষণ রাখা হয় সেক্ষেত্রে মনে হয় স্যার কালারটা আরো গাঢ় হয় বেশি সাবস্টেট দেওয়ার পর। হ্যাঁ, এখন কারণ কি, কালার তো গাঢ় হবে, এনজাইম যত সাবস্ট্রেট পাবে সে ভাঙবে। এখন তুমি 5 মিনিটে যদি 10টা ভাঙে তাহলে 10 মিনিটে সে 20টা ভাঙবে না? তাহলে যত ভাঙবে কালার তত বাড়বে, যত ভাঙবে। হ্যাঁ, কালার একটা তুমি একটা স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা তোমার ম্যানুয়ালে বলা থাকবে রিয়াজেন্ট কোম্পানির, তুমি সেটাকেই ফলো করো, বুঝতে পারছো? কারণ এনজাইমকে সময় দিতে হবে রিঅ্যাকশন করার। হ্যাঁ, তাহলে এলাইজার মূল কাজটা হচ্ছে ওয়াশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি স্যার। এক্স্যাক্টলি। তোমার যদি আনইউজুয়াল অ্যান্টিবডি, স্পেশালি সেকেন্ড অ্যান্টিবডি যার করা আছে, সে যদি আনবাউন্ড অবস্থায় থেকে যায় তাহলে রং সিগন্যাল পাবে, রং সিগন্যাল পাবে। তোমার কালার ডেভেলপ বেশি হবে, ফলে তুমি ওডি বেশি পাবে, ফলে তুমি ধরে নেবে পেশেন্টের শরীরে অ্যান্টিজেন বেশি আছে, কিন্তু আসলে তো তা না, এনজাইম বেশি ট্যাগ করে। স্যার আরেকটা বিষয়। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি। স্যার, ওয়াশ সলিউশনের যে কনসেন্ট্রেশন যদি মানে চেঞ্জ হয় বা কোনো সমস্যা হয় তখন টেস্টের ক্ষেত্রে কিভাবে আসলে ইয়া হবে, হ্যাঁ, ইফেক্ট পড়ে? তোমার ওয়াশিং সলিউশনের কনসেন্ট্রেশন যদি দুর্বল হয়ে যায় তাহলে আনবাউন্ড অ্যান্টিবডি রিমুভ করতে পারবে। কনসেন্ট্রেশন যদি বেশি হয়ে যায় তাহলে কি স্যার কোনো সমস্যা হবে স্যার? হ্যাঁ, হতে পারে। তাহলে তোমার যে মূল যে এনজাইমটা অ্যান্টিবডি আছে সেই হয়তো রিলিজ হয়ে গেল। অতএব কোম্পানিতে আমরা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লিখে দেয় স্যার, 1:10 বা 1:2। ওইটাই করতে হবে। জি স্যার। ওর বাইরে তুমি যেতে পারবে না, ঠিক আছে? ওর বাইরে যেতে পারবে। এখন আমরা ইলাইজার মূল গল্প কিন্তু এটাই। এখন আমরা কিছু ক্লাসিফিকেশন দেখবো। মূল গল্পটা যতগুলো তোমাকে বলি, আমি এখন বলবো কম্পিটিটিভ ইলাইজার কথা বলবো, নন কম্পিটিটিভ ইলাইজার কথা বলবো। ইলাইজার বেসিক্যালি কম্পিটিটিভ ইলাইজার, নন কম্পিটিটিভ। আবার এর মধ্যে আবার কিছু ভাগ আছে। কম্পিটিটিভের মধ্যে আবার ডিরেক্ট ইলাইজার, ইনডিরেক্ট ইলাইজার। নন কম্পিটিটিভের মধ্যে ডিরেক্ট ইলাইজার, ইনডিরেক্ট ইলাইজার। ডিরেক্ট দ্বারা অলওয়েজ অ্যান্টিজেন, ডিরেক্ট দ্বারা কি অলওয়েজ অ্যান্টিজেন, আর ইনডিরেক্ট দ্বারা অলওয়েজ অ্যান্টিবডি ডিটেকশন করা, ঠিক আছে? এটা মাথায় রাখবে। কম্পিটিটিভ নন কম্পিটিটিভ সেটাই আসবে, ওটাও কিছু কিছু ইস্যু আসবে, বাট ডিরেক্ট দ্বারা অলওয়েজ অ্যান্টিজেনকে ডিটেক্ট করা হয়, আর ইনডিরেক্ট দ্বারা অলওয়েজ অ্যান্টিবডিকে। তাহলে এনজাইমের ইলাইজার প্রথম যেটা ক্লাসিফিকেশন কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ। ওকে, আমরা এখন ধীরে ধীরে আবার লেকচারে যাই। এখানে অনেক, আচ্ছা দেখি একটু শেয়ার করি। এখানে অনেকগুলো স্টেপ বাই স্টেপ জিনিস তোমাদের কাছে আসবে। একটু জাস্ট তোমাদের ইলাইজার মুখবন্ধটা দেখাই, কি কি আসবে। অনেক কথা না, এই সাইন ফিচার ম্যাটেরিয়াল প্রসিডিউর, আমি কিছু করব তো এখানে। ক্লাসিফিকেশন, ইলাইজার, তোমরা আগে শেষ করে নাও যারা এমপ্লয়ি অ্যান্টিজেন ইন্টারেস্ট আছে, তারপরে ইমিউনোলজিক্যাল রেসপন্স, ডিরেক্ট ইলাইজার, ইনডিরেক্ট ইলাইজার। সো এই প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে এগুলো হলো তোমার জাস্ট টপিকস যে তুমি কিভাবে পড়বে। নট ভেরি ডিফিকাল্ট,
ইলাইজার মূল প্রিন্সিপাল টেস্ট প্রসিডিউর যেটা আমরা তোমাকে বললাম এটার মধ্যে লিপিবদ্ধ পাঁচটা পয়েন্ট দেখে নিবে। কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, ইলাইজার প্লেট আছে, রিডার আছে, পিপেট আছে, ওয়াশিং সিস্টেম আছে, রিয়াজেন্ট প্লেটগুলো 96 প্লেট এখানে কোটেড করা থাকে, প্লেটগুলো পলিস্টাইরিন দ্বারা বেসিক্যালি। আবার অনেক সময় স্যান্ডউইচের ক্ষেত্রে কোটেড করার পরে তার উপরে অ্যান্টিবডিটাও দেওয়া হয়, মানে ক্যাপচার করে। কন্ট্রোল সিস্টেম আছে, কন্ট্রোল সিস্টেমে যে ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা, পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল ইলাইজাতে অবশ্যই দিতে হবে তোমার কেসটাকে ঠিক করার জন্য। কনজুগেট বেসিক্যালি অ্যান্টিজেন যে অ্যান্টিবডির সঙ্গে এটাকে আমরা কনজুগেট বলি। ওয়াশ কনসেন্ট্রেট যে কথাটা আমরা আগে বললাম, যেটা দিয়ে ওয়াশিং খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল কিছুই না, অ্যান্টিজেন অ্যান্টিবডির খেলা। এখানে অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডির রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে কালার ডেভেলপ করবে, এনজাইম চেক করা থাকবে। আচ্ছা, আমরা দুই ধরনের এনজাইমের কথা বলেছি আগেই, হটস্টাডিক পারক্সাইডেস অথবা ধরো অ্যালকালাইন ফসফেটেস। যদি হটস্টাডিক পারক্সাইডেস হয় তাহলে সাবস্ট্রেট হলো টিএনবি, আর যদি অ্যালকালাইন ফসফেটেস হয় তাহলে সাবস্ট্রেট হলো টিএনপিপি। এগুলো একটু তোমরা মনে রাখবে। 5 স্টেপ প্রসিডিউর নাথিং, ওই একই কথা। প্লেটকে কোচ করো, স্যাম্পল দাও, প্রাইমারি অ্যান্টিবডি দাও, সেকেন্ডারি অ্যান্টিবডি দাও, সাবস্ট্রেট দাও, রিঅ্যাকশন জেনারেট করো। ক্লাসিফিকেশন নন কম্পিটিটিভ, কম্পিটিটিভ একটু বড় করি, হ্যাঁ। ওকে, নন কম্পিটিটিভ, কম্পিটিটিভ। এখন নন কম্পিটিটিভকে আবার দেখো দুই ভাগে ভাগ করেছে, টিপিক্যাল টেকনিক্স, স্যান্ডউইচ টেকনিক্স। স্যান্ডউইচ টেকনিক্স নন কম্পিটিটিভ, মনে রেখো, যেটা আমি আগেই বলেছি। টিপিক্যাল টেকনিক্স আবার দুই রকম, একটা ডিরেক্ট আর ইনডিরেক্ট। স্যান্ডউইচে দুই রকম, ডিরেক্ট, ইনডিরেক্ট। কম্পিটিটিভ এটাও ডিরেক্ট, ইনডিরেক্ট। এখন সব জায়গাতেই ডিরেক্ট এবং ইনডিরেক্ট আছে। ডিরেক্ট is always dedicated for antigen, indirect is always dedicated for antibody. আমরা যদি এখন স্যার, হ্যাঁ স্যার এখানে তো সবই ডিরেক্ট আর ইনডিরেক্ট। এখানে যদি স্যার কমপ্লিমেন্টের ডিরেক্ট হয় সেটা আমরা কিভাবে বুঝবো স্যার? কমপ্লিমেন্টের ডিরেক্ট উনি কিন্তু অনেক মানে স্যার যেমন স্যার নন কমপ্লিমেন্টের হলো দুই ধরনের, কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ আমরা বলবো। এখন তোমাকে আমি বলবো হোয়াট ইজ কম্পিটিটিভ, হোয়াট ইজ নন কম্পিটিটিভ, এই দুইটা আগে ভাগ করে ফেলি, হ্যাঁ। তারপর আমরা ডিরেক্ট ইনডিরেক্ট ভাগ করে ফেলি। সকল শিক্ষক ভর্তিতে গ্রুপ টেস্ট বাধ্যতামূলক। কম্পিটিটিভের কথা আগে বলি। কম্পিটিটিভ বলতে আসলে কি বোঝায়? তুমি জাস্ট এলাইজা প্লেট, ওকে না, এলাইজা প্লেট ক্লিয়ার করি, এলাইজা প্লেট নিলাম, ঠিক আছে। এটা বোঝানোর আগে, আচ্ছা আগে আমরা প্লেটের কোটিংটা নিয়ে একটু কথা বলি। 96 প্লেট আমরা জানি কি পলিস্টাইরিন দ্বারা কোট করা থাকে, এরকম 96 প্লেট বাজার থেকে যখনই কিনবে সে পলিস্টাইরিন দ্বারা কোট করা থাকে। তুমি এরপরে কি করো, তোমার যে সিরাম আছে সেই সিরামটা দাও, তাহলে সিরামের অ্যান্টিজেন এই পলিস্টাইরিনের সঙ্গে যে কোনো অ্যান্টিজেন বাইন্ড করে, সিরামটা দিলাম বাইন্ড করলে। এরপরে তোমার কাজ হবে আরেকটা প্রোটিন সলিউশন ব্যবহার করা। স্পেশালি আমরা এখানে ব্যবহার করি তোমার স্কিম মিল্ক ব্যবহার করি অথবা বিএসএ ব্যবহার করি, বোবাইন সিরাম অ্যালবুমিন। ওইটা ব্যবহার করলে ওই স্কিম প্রোটিন বা বোবাইন সিরাম অ্যালবুমিন এই পলিস্টাইরিনের সঙ্গে বাইন্ড করে, ফলে আর কোনো কিছু অ্যাড করলে পরে সে এই পলিস্টাইরিনকে কাছে পাবে না, ফলে আর এখানে বাইন্ড করতে পারবে। দিস ইজ ব্লকিং। তার মানে তুমি যখন ইলাইজা ক্লাস করবা, ক্লাস করার আগে তোমাকে অবশ্যই তোমার ওয়েলটাকে টার্গেট প্রোটিন অ্যাটাচ করার পরে দেন তাকে ব্লক করে নিতে হবে, তাহলে দিস ইজ ব্লকিং। এই জিনিসটা একটু মনে রেখো, এটা করে নিতে হয় সবসময় যদি আগে থেকে অ্যান্টিবডি বাধা না থাকে। ওয়েলকে এভাবে তোমার প্রোটেক্ট করে নিতে হবে। এখন চলে আসো কম্পিটিটিভের ক্ষেত্রে। কম্পিটিটিভের ক্ষেত্রে কি হবে? কম্পিটিটিভের ক্ষেত্রে তোমার যেটা হলো, এখানে ওয়েলে আগে থেকে অ্যান্টিবডি কম্পিটিটিভ ফাইন। তুমি কি করলা,
সিরাম মানে না, এখন দিবা তুমি রেডিও লেভেল। রেডিও লেভেল তো না, লেভেল অ্যান্টিজেন। লেভেল অ্যান্টিজেন কি আছে এখানে? এই যে তোমার ধরো এটা হেপাটাইটিস বি এর অ্যান্টিজেন, এইচবিএস এজি অ্যান্টিজেন, বাজার থেকে কিনে নিয়ে আসবো, যেখানে ট্যাগ করা আছে এনজাইম ট্যাগ করা আছে, এটা কিনে নিয়ে আসবো। আর পেশেন্টের স্যাম্পলের যে এইচবিএস এজি, আচ্ছা এইটা আগে অ্যাড করো, এইটাকে আগে অ্যাড করো, সে এখানে বাইন্ড করবে, এখানেও বাইন্ড। তুমি এবার কি করো, তোমার সিরাম অ্যাড করো। মনে করো এটা হলো এনজাইম ট্যাগ। এবার তুমি সিরাম অ্যাড করো। সিরাম অ্যাড করার পরে কি করবে, সিরামের মধ্যে হেপাটাইটিস বি এর অ্যান্টিজেন আছে না, সেই অ্যান্টিজেন এই অ্যান্টিজেনের সঙ্গে ফাইট দিবে। ফাইট দেওয়ার পরে কি করবে, আগে সিরামের অ্যান্টিজেন বসবে, যদি জায়গা থাকে তাহলে এই এনজাইম ট্যাগ করাটা বলবে, আদারওয়াইজ তার কোনো সুযোগ নেই। এই যে একটা প্রতিযোগিতা হয়, এটাকে আমরা বলি কম্পিটিটিভ এলাইজা। কথাটা বুঝছো? এটা কি কম্পিটিটিভ এলাইজা। মোট কথা, শরীরের যে অ্যান্টিজেন সেটা হলো ওয়াইল্ড টাইপ অ্যান্টিজেন, আর এটা হলো মডিফাইড অ্যান্টিজেন। ফলে ওয়াইল্ড টাইপ অ্যান্টিজেন আগে বসবে, দেন এ আগে বসলেও একে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে এখানে ওয়াইল্ড টাইপটা বসবে। আর যদি জায়গা ফাঁকা থাকে তাহলে কে বসবে, এই মডিফাইড অ্যান্টিজেন বসবে, এর সঙ্গে এনজাইম ট্যাগ করা আছে। ফাইন। এবার তুমি খুব ভালো করে ওয়াশ টস করো। এইখানে একটা জিনিস মনে রাখো, এইখানে কালার যত কম হবে, অ্যান্টিজেন তত বেশি হবে, আর কালার যত বেশি হবে অ্যান্টিজেন তত কম হবে। কেন বলে তো, বুঝতে পারছো কথাটা? এই কথাটা কেউ বুঝতে না পারলে আমরা ড্রপ করি। ধরো প্রথমে তো সব কিছুতে এই আমরা বাজার থেকে কেনা যে অ্যান্টিজেন সে বসবে, সে এখানে আসবে, বসে গেল। আমি সিরাম যখন অ্যাড করলাম, সিরামে অ্যান্টিজেন খুব বেশি, তাহলে সিরামের অ্যান্টিজেন খুব বেশি, সে এখানে বসে গেল, এখানে বসে গেল, এখানে বসে গেল, এখানে বসে গেল, এখানে সব জায়গায় বসে গেল। এবার ওয়াশ টস করে সাবস্ট্রেট দিলাম। সাবস্ট্রেটটা কেউ ভাঙতে পারবে? কেউ এখানে, কেউ এখানে কি এনজাইম আছে? তাহলে যেটা এনজাইম নেই, তাহলে সাবস্ট্রেটকে কেউ ভাঙবে না, তাহলে কালার উৎপন্ন হবে না। তার মানে কি, যেহেতু কালার উৎপন্ন হচ্ছে না, তোমাকে ধরতে হবে যে আমার সিরামে প্রচুর অ্যান্টিজেন আছে। এখন ধরো একটা জায়গায় বসলো, একটা এনজাইম আছে, সাবস্ট্রেটকে ভাঙবে, তাহলে কালার একটু তৈরি করবে, তাই না? কম্পিটিটিভ এলাইজার ক্ষেত্রে ব্যাপার হলো উল্টা, কালার যত কম অ্যান্টিজেন তত বেশি, আর কালার যত বেশি অ্যান্টিজেন তত কম। যদি এখানে সব জায়গাতে ওই এনজাইম লেভেল অ্যান্টিজেন বসতো, তার মানে কি তোমার সিরামে কোনো অ্যান্টিজেন নাই। আর সিরামে যদি অ্যান্টিজেন না থাকে, তাহলে সব জায়গায় এনজাইম আছে, এনজাইম এনজাইম এনজাইম, তাহলে অনেক বেশি এনজাইম, তাহলে অনেক বেশি সাবস্ট্রেটকে ভাঙবে, তাহলে অনেক কালার তৈরি করবে। যত বেশি কালার তত লেস অ্যান্টিজেন, আর যত কম কালার তত মোর অ্যান্টিজেন। দিস ইজ কম্পিটিটিভ এলাইজা। ক্লিয়ার? আর জি স্যার, ক্লিয়ার স্যার। আর নন কম্পিটিটিভ কি, স্যান্ডউইচের ক্ষেত্রে আমরা দেখলাম আগে থেকে অ্যান্টিবডি বাইন্ড করা আছে, অ্যান্টিজেন দিলা, এখানে অ্যান্টিজেনের সঙ্গে কোনো ফাটাফাটি নেই, মারামারি নেই, ফলে অ্যান্টিজেন বাইন্ড করলো, অ্যান্টিবডি বাইন্ড করলো, আরেকটা অ্যান্টিবডি বাইন্ড করলো, অ্যান্টিজেন এখানে দিলাম, তাহলে আমার রিঅ্যাকশন। এখানে অ্যান্টিজেনের সঙ্গে কোনো কম্পিটিশন আছে? এখানে অন্য কোনো অ্যান্টিজেন আছে? যেহেতু অন্য কোনো অ্যান্টিজেন এখানে আছে, যদি দেখো যে দুইটা অ্যান্টিজেন ব্যবহার করা হচ্ছে, একটা কমার্শিয়াল অ্যান্টিজেন, একটা প্যাশেন্টের অ্যান্টিজেন, তখন ডেফিনিটলি ধরে কম্পারেটিভ এলাইজা। আর যেখানে দুইটা অ্যান্টিজেন হচ্ছে না, সরি দুইটা সাবস্ট্রেট অ্যান্টিজেন ব্যবহার হচ্ছে, তবে শিওর এটা হলো কম্পারেটিভ। তাহলে নন কম্পিটিটিভ এবং কম্পিটিটিভ বুঝতে পারছো? মানে নন কম্পিটিটিভ বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করো এনিবডি ক্লাসে কে কে আছে? স্যার আরেকবার একটু রিপিট না ভাই, এখন তো বয়স নেই, বলো, আবার রিপিট করছি। আচ্ছা,
কম্পিটিশন মানে মানে চেয়ার একটা দুইজন ক্যান্ডিডেট প্রতিযোগিতা। প্রতিযোগী, তাহলে কে বসবে। আমরা এখানে একটা অ্যান্টিবডি বাঁধলাম, ডেফিনেটলি এটা HbS-AG এর অ্যান্টিবডি, তাহলে এখানে HbS-AG বাইন্ড করবে, তাই না? তুমি কমার্শিয়ালি HbS-AG কিনে নিয়ে আসছো যেখানে অ্যানজাইম ট্যাগ করা আছে, তাহলে প্রথমে যদি অ্যান্টিজেন দাও তাহলে দুই জায়গা থেকেই বাইন্ড করবে, তাই না? জি স্যার। কিন্তু যখন তুমি এর সঙ্গে সিরাম অ্যাড করবা যেখানে HbS-AG আছে, সিরামে নরমাল HbS-AG কি করবে, যদি একটা অ্যান্টিজেন থাকে তাহলে নরমাল এখানে বাইন্ড করবে, এখান থেকে একটাকে বের করে দিবে আর এখানে এ বাইন্ড করবে। আর যদি দুইটা থাকে তাহলে এর বৈশিষ্ট্য হলো দুইটাকে বের করে দেবে, সে আগে বসে নেবে। মোট কথা হলো সিরামের অ্যান্টিজেন আগে বসে নেবে, যদি জায়গা থাকে দেন এই এনজাইম ট্যাগড অ্যান্টিজেন এখানে বসবে। এই যে একটা অ্যান্টিজেনের সঙ্গে যেটা কম্পিটিশন করলো, এই জন্য এই নেচারের উপরে বেস করে এর নাম দেওয়া হলো কি কম্পিটিটিভ এলাইজার। ঠিক আছে? আর আমরা স্যান্ডউইচ যেটা দেখলাম সেখানে তো আমরা দুইটা অ্যান্টিজেন স্যার ব্যবহার একটু করি। জোরে বলেন। হ্যাঁ বলো, হ্যালো বলো। তার হয়তো নেট সমস্যা বলতে যে আর কি। আচ্ছা, তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে কথাটা? হোয়াট ইজ কম্পিটিটিভ এলাইজার, হোয়াট ইজ নন কম্পিটিটিভ এলাইজার? কম্পিটিটিভ মানে হলো দুইটা অ্যান্টিজেন আসবে, এটাও কিন্তু একটা অ্যান্টিজেন, এটাও HbS-AG অ্যান্টিজেন, বাট এটার পার্থক্য কি এখানে ওই এনজাইম ট্যাগ করা, আর যেটা নরমালি পেশেন্ট থেকে আছে সেখানে তো কোনো অ্যান্টিজেন ট্যাগ করা নাই, অ্যান্টিজেন ট্যাগ করা নাই, তাহলে এদের মধ্যে একটা কম্পিটিশন হবে। নরমাল সিরাম থেকে যেটা আসবে সে আগে বসবে, যদি জায়গা থাকে তাহলে এ বসবে। তার মানে কি সিরামে যদি বেশি অ্যান্টিজেন থাকে তাহলে এর সুযোগ কমে যাবে। তার মানে কি তুমি টেস্ট করবা কিভাবে? তাহলে যদি প্রথমত দেখো রেজাল্ট আসে নাই, ফাইন, তাহলে তুমি সিরামকে ডাইলিউট করো, ডাইলিউট করলে আসে নাই, আরো ডাইলিউট করো, আসে নাই, আরো ডাইলিউট করো, আসছে। তার মানে তোমাকে সিরাম ডাইলিউট করে করে কি করতে হবে, কালার আসার সুযোগ করে দিতে হবে, আদারওয়াইজ তুমি রেজাল্ট বলতে পারবে না। পরে কি করবা, পরে তুমি যতটুকু ডাইলিউট করলা সেটা দিয়ে গুণ দিয়ে অ্যান্টিজেনের পরিমাণ বের করে দিবা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আবার লেকচারে চলে যাচ্ছি। স্যার এখন এখানে যেটা দেখলাম যে আমরা তো এই কম্পিটিটিভ এলাইজা প্রসেস দিয়ে আমরা সবগুলো টেস্ট করব, তাহলে সেখানে নন কম্পিটিটিভ অপশনটা কোন সময় আসছে? আচ্ছা আমরা বলবো, আসবে, সব টপিকই আসবে, এখানে ঘুরে ঘুরে আমরা লিখে দিয়েছি শিটে। হ্যাঁ, তাহলে দয়া করে আমরা কি বুঝলাম যে ডিফারেন্স বিটুইন, আচ্ছা ওকে, আরেকটা কথা বলি নাই, ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এটা একটু বুঝিয়ে দিয়ে। ডিরেক্ট হোয়াট এভার এলাইজা সেটাই শোনা, কম্পিটিটিভ নন কম্পিটিটিভ সেটাই শোনা। ডিরেক্ট কোনটা? ধরো তোমার এখানে অ্যান্টিজেন ট্যাগ করেছো, প্রথম অ্যান্টিবডির সঙ্গে এনজাইম ট্যাগ করা আছে, এটা হলো ডিরেক্ট। আবার তুমি ধরো কথার কথা অ্যান্টিজেন, অ্যান্টিবডি অ্যান্টিজেন দেন অ্যান্টিবডি দেন এই যে মাঝখানে যে আরেকটা অ্যান্টিবডি ঢুকলো, এই কারণে একটার নাম ইনডিরেক্ট। তার মানে এনজাইম ট্যাগ করা অ্যান্টিবডি যদি সরাসরি অ্যান্টিজেনের সঙ্গে লেগে যায় তখন আমরা তাকে বলবো ডিরেক্ট, আর যদি মাঝখানে অন্য কারো হেল্প নেই তখন আমরা তাকে বলবো ইনডিরেক্ট। এটা আমরা পড়েছিলাম কোথায়? অ্যাগ্লুটিনেশন না, ডিরেক্ট অ্যাগ্লুটিনেশন, ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন, জাস্ট এটাই হলো ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তাহলে ডিফারেন্স বিটুইন ইনডিরেক্ট ডিরেক্ট বলা শেষ। এখানে কিছু কোশ্চেন দেখেছি আর কি, হোয়াট রিঅ্যাজেন্টস আর অ্যাভেলেবল ফর ইউর অ্যান্টিজেন অ্যান্টিবডি অফ ইন্টারেস্ট। যদি তোমার ইফ ওনলি ওয়ান অ্যান্টিবডি ইজ অ্যাভেলেবল তোমার অ্যান্টিজেনের সাপেক্ষে, তাহলে সেটা কি হবে, ডিরেক্ট অথবা কম্পিটিটিভ, দুটোই হতে পারে। তাহলে কখন কম্পিটিটিভ বুঝছো? কে যেন কোশ্চেন করলে কখন কম্পিটিটিভ হতে পারে? যদি তোমার টার্গেট অ্যান্টিজেনের জন্য একটাই অ্যান্টিবডি অ্যাভেলেবল আর অ্যান্টিবডি বাজারে নাই, অ্যাভেলেবল নাই, তখন তুমি ডিরেক্ট এলাইজাও করতে পারো এবং কম্পিটিটিভ এলাইজাও করতে পারো। তাহলে কি ডিরেক্ট কম আর কম্পিটিটিভ সেম? কম্পিটিটিভের মধ্যেও ডিরেক্ট আছে, কম্পিটিটিভের মধ্যেও ইনডিরেক্ট আছে।
কম্পিটিটিভ আবার দুই রকম, তাহলে ডিরেক্ট কম্পিটিটিভ আর এটা ইনডিরেক্ট। আমরা দেখেছিলাম উদাহরণ এখানে যে ডিরেক্ট কম্পিটিটিভ আর ইনডিরেক্ট কম্পিটিটিভ দুই ক্ষেত্রেই কম্পিটিটিভ। কখন কম্পিটিটিভ? তো দুইটা অ্যান্টিজেন যদি থাকে তখন তারা পরস্পর দুজনের সঙ্গে ফাইট দিয়ে যেটা সিরাম থেকে আসবে সে বাইন্ড করবে, এটা হলো কম্পিটিটিভ। ওকে, আবার ডু ইউ ওয়ান্ট টু মেজার অ্যান ইমিউনোলজিক্যাল রেসপন্স অর অ্যানালাইট, মানে কি ইমিউনোলজিক্যাল রেসপন্স? মানে কি তোমার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি ঢুকে তাহলে তোমার শরীরে কি আসবে? অ্যান্টিজেন আসবে, এটাকে আমরা অ্যানালাইট বলি, অথবা ইমিউনোলজিক্যাল রেসপন্স আবার কাকে বলি? অ্যান্টিবডি। অ্যানালাইট কাকে বলি? যদি অ্যান্টিজেন শরীরে তৈরি হয় তাকে গবেষণা করে খুঁজে বের করা, এটা অ্যানালাইট। আবার ইমিউনোলজিক্যাল রেসপন্স মানে কি? আমার অ্যান্টিবডি। তাহলে if you need to detect or quantify an analyte, then a sandwich or competitive ELISA can be utilized. তাহলে কখন তুমি স্যান্ডউইচ এলাইজাকে ব্যবহার করবা? যদি তুমি অ্যানালাইটকে আইডেন্টিফাই করতে চাও। একটু কন্ট্রোল করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে বলছিলেন? ও হ্যাঁ, একটু ক্লাস নিয়ে নেই। হ্যাঁ, একটু ক্লাস নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, একটু ক্লাস শেষ করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো না, ওইটা আমি কথা বলবো না, তোমার সঙ্গেই বলবো না কথা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কি যেন বলতে গিয়ে থেমে গেলাম। তাহলে দেখো এই কথাটা কি একটু মনে রেখো। যদি তুমি অ্যানালাইটকে ডিটেক্ট করতে চাও তাহলে স্যান্ডউইচ এবং কম্পিটিটিভ ELISA ক্যান বি ইউটিলাইজড। আবার যদি তুমি ইমিউনোলজিক্যাল রেসপন্সকে ই করতে চাও তাহলে তুমি ডিরেক্ট অর ইনডিরেক্ট ELISA ইজ মোস্ট সুইটেবল ফর ইউর নিডস। সুইটেবল তার মানে একেবারে ম্যান্ডেটরি সেটা না, তোমার জন্য সুইটেবল। তাহলে একটু লাইন টু লাইন তোমরা পড়ো, তাহলে তুমি সেখানে পেয়ে যাবে সবকিছু। ডিরেক্ট ELISAর কথা আর কি বলতে হবে? অ্যান্টিজেনকে তুমি ফিক্স করলা, অ্যান্টিজেন বাইন্ড করা আছে, দেন অ্যান্টিবডি, অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেন দেওয়া আছে, সাবস্ট্রেট দিলা, কালার ডেভেলপ করবে। ওকে, ম্যাটেরিয়াল কি কি লাগবে? সেম, যত ম্যাটেরিয়াল যা ELISAতে লাগবে এখানে সবই লাগবে। শুধু যদি ডিরেক্ট হয় তাহলে একটা অ্যান্টিবডি লাগবে, আর ইনডিরেক্ট হলে দুইটা অ্যান্টিবডি লাগবে। সাবস্ট্রেট সেম, যা যা লাগবে সাবস্ট্রেট লাগবে। মেথড তুমি আসো, ফিক্স করো, ওয়াশ করো PBS দ্বারা, আবার এটাকে ব্লক করো, ওয়াশ করো, ব্লক করো, অ্যান্টিবডি দাও, ফাইনালি কভার করো, ওয়াশ করো, সাবস্ট্রেট সলিউশন দাও, স্টপ সলিউশন দাও, তুমি কালার দিবে। কালার অলওয়েজ 450 থেকে 650 ন্যানোমিটারের মধ্যেই তোমাকে মেজার করতে হবে ELISA, কারণ এটা স্যার বলো বলো স্যার ব্লক করা তো স্যার বুঝি না। ব্লক এই যে কেন ব্লক করা যে বোঝালাম, আবার বোঝাচ্ছি। ব্লক মানে কি? ব্লক মানে হোয়াট? সেটা হলো তুমি বাজার থেকে যে ELISA প্লেটটা কিনে আনবে তার মধ্যে পলিস্টাইরিন কোট দেওয়া থাকে। পলিস্টাইরিন, আর পলিস্টাইরিনের নেচার হলো সে অ্যান্টিজেন মানে প্রোটিন লাইক সাবস্টেন্সকে স্টিক ধরে ফেলে। এখন তুমি সিরাম দিলা, তোমার সিরামে HBsAg আছে বা অন্যান্য অ্যান্টিজেন আছে, অন্যান্য অ্যান্টিজেনের সঙ্গে তার অ্যান্টিবডি বাইন্ড করবে না। তুমি যদি অ্যান্টিবডি HBsAg দাও তাহলে এটার সঙ্গে বাইন্ড করবে, বাট সিরামের সঙ্গে তুমি এখন দিলা, সিরাম দিলা, সিরামের অ্যান্টিজেন গুলো এখান থেকে বাইন্ড করবে না? করবে, ফাইন। তাহলে তুমি অ্যান্টিজেন দেওয়ার পরে তুমি এটাকে ওয়াশ করে ফেলো, তাহলে তোমার এই ফাঁকা জায়গা থাকবে না। এরপরে তো তুমি অ্যান্টিবডি অ্যাড করবে, সেই অ্যান্টিবডির বৈশিষ্ট্য কি? অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করার কথা, তাই না? কিন্তু যদি পলিস্টাইরিন ফাঁকা থাকে এখানেও বাইন্ড করবে, এখানে বাইন্ড করবে, এখানে বাইন্ড করবে, তাহলে রেজাল্ট ভুল রেজাল্ট আসবে। তো জি স্যার। তাহলে তোমাকে কি করতে হবে? এই খালি জায়গাটাকে কি করতে হবে? ব্লক করতে হবে। কি দিবা? কিছুই না, কিছুই না। 5% স্কিম মিল্ক অথবা BSA, বোবাইন সিরাম অ্যালবুমিন, এটা যদি এরাও প্রোটিন, এই প্রোটিনগুলো এখান থেকে বাইন্ড করবে। তাহলে আমরা এদের এগেইনস্ট অ্যান্টিবডি ইউজ করছি না, তাহলে এর সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড করবে না। তোমাকে এই ব্লক দিতে হবে যেন অ্যান্টিবডি এখানে বাইন্ড করে, এটাকে ব্লকিং বলে। স্যার এই ব্লকিং তো অনেক টেস্টেই করা হয়, যেমন স্যার ওয়েস্টার্ন ব্লটেও তো স্যার ব্লকিং করা হয়, এই সেম প্রসেসে। সেম প্রসেসে, সেম। জি স্যার।
সেম ঠিক আছে, জাস্ট স্কিম মিল অথবা বিএসসি দিয়ে দিই, ক্লিয়ার হয়ে গেছে। ব্লকিং হয়ে যাবে 5 জি স্যার, মিনিটের মধ্যে থ্যাংক ইউ ব্লকিং ডান। ওকে, জি স্যার। তো এরপরে জাস্ট তোমাদের সঙ্গে আর এটা নিয়ে বেশি কথা বলবো না। সো গো টু দ্য রেজাল্ট, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করে নিতে হবে, সুবিধা কি অসুবিধা। ইনডিরেক্ট কথা বলা শেষ, অ্যান্টিজেন আছে, প্রাইমারি অ্যান্টিবডি দিবা, দেন সেকেন্ডারি অ্যান্টিবডি দিবা। যদি আরেকটা অ্যান্টিবডি প্রাইমারি অ্যান্টিবডির ব্যবহার হয় দেন আমরা তাকে বলবো ইনডিরেক্ট। তারপরে সাবস্ট্রেট দিবা, কালার ডেভেলপ করবে। ওয়াশ মানে তুমি অ্যান্টিজেন দিবা, ওয়াশ করবা, ব্লক করবা, প্রাইমারি অ্যান্টিবডি দিবা, ওয়াশ করবা, কনজুগেট দিবা, ওয়াশ করবা, সেম রিপিট সাবস্ট্রেট দিবা, কালার ডেভেলপ করবা। রেজাল্ট ইন্টারপ্রিটেশন অলওয়েজ 450 to 650 ন্যানোমিটারে তুমি দিবা, 30 মিনিটস স্টপিং সলিউশন দেওয়ার মধ্যেই তুমি কাজ শেষ করবা। অ্যাডভান্টেজ কিছু আছে, ডিসঅ্যাডভান্টেজ করে নেবে। স্যান্ডউইচ এলাইজা আমরা বলে দিয়েছি, আগেই বলে দিয়েছি, স্যান্ডউইচ এলাইজা করার ক্ষেত্রে অ্যান্টিজেনকে অবশ্যই 2টা এপিটোপ অথবা তার বেশি থাকতে হবে, কারণ অ্যান্টিজেনের প্রথম এপিটোপটা অ্যাঙ্করিং অ্যান্টিবডির সঙ্গে ব্যবহৃত হয়, তাই দ্বিতীয় অ্যান্টিবডি তোমার অবশ্যই থাকতে হবে, নাহলে প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করতে পারবে না। ঠিক আছে, এই কথাটা আমরা এখানে বলেছি। আর স্যান্ডউইচ এলাইজা যেহেতু বেশি করি তাই একটু হিজিবিজি কথা ঢুকিয়ে দিচ্ছি, নট কঠিন, জাস্ট ওই একই কথায় প্রিন্সিপাল অফ স্যান্ডউইচ, সেই অ্যান্টিজেন দিবা, অ্যান্টিবডি দিবা, কোড করবা, লেভেল করবা, এই কথাগুলো এখানে বলা আছে। ডিরেক্ট অ্যান্ড স্যান্ডউইচের ক্ষেত্রে কি মানে শুধু সেকেন্ডারিটা ব্যবহার করবে না, ইনডিরেক্টের ক্ষেত্রে সেকেন্ডারিটা ব্যবহার করবে, এই কথাটাই আছে। দিস ইজ দ্য ফিচার ক্যাপচার অ্যান্টিবডি, যেটা আগে থেকেই আমি কিনে নিয়ে আনবো। স্যান্ডউইচের জন্য তুমি স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট করার জন্য স্পেসিফিক স্যান্ডউইচ টেস্ট কিন্তু পাওয়া যায়, তুমি সেইখানে একটা ক্যাপচার অ্যান্টিবডি আগে থেকে দেওয়া থাকে, সিরাম দিলা, অ্যান্টিজেন বাইন্ড করলো, আবার প্রাইমারি অ্যান্টিবডি দিলাম, এর সঙ্গে বাইন্ড করলো। এই কারণে 2টা এপিটোপ অবশ্যই থাকতে হবে, একটার সঙ্গে প্রাইমারি অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বাইন্ড করবে, সরি ক্যাপচার অ্যান্টিবডি, আর একটার সঙ্গে প্রাইমারি অ্যান্টিবডি। যদি তুমি এই পর্যন্ত থাকো তাহলে এটা হলো ডিরেক্ট স্যান্ডউইচ এবং সাবস্ট্রেট দাও। আবার যদি তুমি সেকেন্ডারি অ্যান্টিবডি ব্যবহার করো তাহলে ইনডিরেক্ট স্যান্ডউইচ, দ্যাটস সাবস্ট্রেট। সো একই কথাই বলা হচ্ছে, ব্লকিং এখানে একটু বেশি লিখেছি কারণ কিছুই না, আগের ক্ষেত্রে একটু কম বলেছি কারণ সেন্ট্রিকে বেশি হাইলাইট করতে হয়, তাই ব্লকিং ভালো করে লিখে দিয়েছি। অ্যান্টিবডি সিলেকশন কিভাবে করতে হবে বলে দিয়েছি, মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে করতে পারো, পলিক্লোনাল দিয়ে করতে পারো। মনোক্লোনাল দিয়ে করলে বেশি স্পেসিফিক, আর পলিক্লোনাল দিয়ে করলে একটু লেস স্পেসিফিক। তবে মনোক্লোনালের কস্ট বেশি, পলিক্লোনালের কস্ট কম। ওয়াশিং কিভাবে করতে হবে, ডিটেকশন ডেভেলপমেন্ট সাবস্ট্রেট আমরা আগেই সব কথা বলে দিয়েছি। রিডিং এর জন্য তুমি কোথায় যাবা, তুমি একটা মেশিনের কাছে যাবা, তার নাম ইলাইজাতে ওডি মাপবা, দেন তুমি একটা স্ট্যান্ডার্ড কার্ভের সঙ্গে, যদিও মডার্ন মেশিন স্ট্যান্ডার্ড কার্ভ ভিতরে জেনারেট করে অটো ক্যালকুলেশন করে দেয়, ওডিটা দিয়ে দেয়। আর যদি একটু প্রাইমেটিভ পুরোনো মেশিন ব্যবহার করো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কার্ভ জেনারেট করে তোমাকে বসাতে হবে। আই থিঙ্ক ওটার ব্যবহার এখন আর নেই। সো অনলাইন আউটলাইন অফ দ্য স্যান্ডউইচ এলাইজা, একটু ম্যাটেরিয়াল লাগবে, মেথড কি সব একটা যদি তুমি ভালো করে পড়ে নাও, বাকিটা শুধু একটু ডিরেক্ট নাকি ইনডিরেক্ট এই জায়গাটাতে একটু পরিবর্তন হবে, ইদার সেটা কম্পিটিটিভ নাকি নন কম্পিটিটিভ, এই জায়গাতে একটু পরিবর্তন হবে। কম্পিটিটিভের কথা একটু ডিটেলস বলেছি। কম্পিটিটিভ এই যে আমরা বললাম আগে থেকে অ্যান্টিবডি দেওয়া থাকে, অ্যানালাইট দিবা, কনজুগেট অ্যানালাইট দিবা, ফলে আগে সিরামের অ্যানালাইট বসবে, দেন কনজুগেটেড অ্যানালাইট বসবে, কালার দিবা, সাবস্ট্রেট দিবা, কালার জেনারেট করবে। এই ক্ষেত্রে স্যান্ডউইচ এলাইজার উল্টা, স্যান্ডউইচে যত কালার বেশি তত অ্যান্টিজেন বেশি, আর কম্পিটিটিভে যত কালার বেশি তত অ্যান্টিজেন কম, আর যত কালার কম অ্যান্টিজেন তত বেশি। সেম স্টাইলেই যাবে এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহকারে তোমরা করে দেবে। দিস ইজ দ্য এন্ডিং অফ এলাইজা। এখানে যদি কারো কোনো কথা থাকে একটু কথা বলো, 5 মিনিট আমি শুনি। কারো যদি কোনো কথা থাকে বলো, করতে হবে কিন্তু সিরিয়াসলি। স্যার হ্যাঁ স্যার পড়লে তো স্যার ঝামেলা হয় স্যার। পড়লে ঝামেলা হয়, বেশি না পড়লে ঝামেলা, একবার দুবার স্যার মানে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছি, তারপরেও স্যার দেখি পরীক্ষায় পারতেছি না। না, তাহলে আর একটু বাড়াতে হবে পড়াশোনাটা। স্যার 3 পাইছি স্যার।
3 পাও নাই, 3 দিয়েছে। জি স্যার, ওইটাই আর কি স্যার। অ্যান্সার কি করলে স্যার একটু ভালো আপনি আর একটু দিবেন আমাদের, সেটা একটু বলেন স্যার। আচ্ছা, তোমরা কোশ্চেন বুঝো না কেন? আমি এটা এটাই তো বুঝলাম। কথা স্যার। একজনের কোশ্চেন বুঝো না, এটা তো খুব আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, নাহিদুজ্জামান, স্যার অনেক মানে স্যার ক্রিটিক্যাল হয়তো। আমি একটা নর্মাল কোশ্চেন করলাম। কোশ্চেন গুলো স্যার মানে অনেক লেজ লাগানো থাকে তো স্যার। এইটাই তো তুমি বুদ্ধিমান মানুষের কাজ, এটাকে খুঁজে বের করা। স্যার অল্প সময়ে স্যার এইগুলা খুঁজে বের করতে স্যার একটু হয় স্যার। কি হয়? তুমি তো একা পরীক্ষা দাও না, তুমি তো সবাই মিলে পরীক্ষা দাও, তারপরে এই সমস্যাটা কেন হয়? স্যার স্যার সবাই মিলে যে দেয়, কেউ তো পারবে না স্যার যে কোশ্চেন। হ্যাঁ, তাহলে সবাই মিলে যদি পরীক্ষা দিত তাহলে এটা ভালো হওয়া উচিত। স্যার এত পরীক্ষার রুলস দিলেন, পরীক্ষার আগে ভয় পেয়ে গেলাম। রুলস তো দিতেই হবে কিছুটা, না? নাইলে তো দেখা যায় কি, একই খাতার লেখা সব খাতায় একই সিরিয়ালে সবাই পরীক্ষা দেয়। আর ফাইনালে কিন্তু টাইম হবে আনলিমিটেড স্যার, আমরা লিখে জমা দিলেই হলো, ঠিক আছে স্যার? স্যার একটু এগ্রি করে দেন। নাহিদ হাসো কেন, ঠিকই কইছে, এই টাইম ছাড়া এটা সম্ভব না। আচ্ছা, এটার আনসার দিলাম না, দেখা যাক কি হয়। আচ্ছা লিমন, সারা জীবনও যদি টাইম দেয়, স্যার যদি এমন কোশ্চেন করে সারা জীবন লেগে যাবে তবু খুঁজে বের করা যাবে না, তো তুই কি এটা চাস? এটা ঠিক, এইটা ঠিক বলছে। 3 দিন সময় দিলেও যা পাবি 4 সাবজেক্টে, সেটাই তো একটা মানে স্বস্তি থাকবে যে টাইম আছে, বুঝিস না কি পাস। স্যার বলছে যে 3 পাওনি, 3 দিয়েছি। স্যার এইটাই কথা। হ্যাঁ বলো স্যার, আরেকটু দিয়ে স্যার আমগরে একটু পার করে দিয়েন স্যার। তার মানে পরে কিছু অ্যাড করে দিবে কোন রকম একটু পার দিতে পারলেই হইলো স্যার। স্যার এইভাবে স্যার পারলে স্যার কোনো স্যার ফেল করার নাম্বারও পাবো না স্যার। আচ্ছা, সেটা দেখা যাবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। স্যার হলো আপনি যে প্রেজেন্টেশন দিবেন, হ্যাঁ এখন ওইটা তো ভিডিও আকারে করতে বলছেন স্যার, ওটাতে তো অনেক প্রবলেম হবে স্যার। আচ্ছা, না না না, এটা ভিডিও আকারে প্রয়োজন। তুমি স্ক্রিন ক্যাপচার অ্যাপ আছে, স্ক্রিন ক্যাপচার অ্যাপ আছে, ডেস্কটপের জন্য আছে, মোবাইলের জন্য আছে। তোমার কথা রেকর্ড হবে, তুমি শুধু তোমার স্লাইডটা ওপেন করবা, ওপেন করে কথা বলতে থাকবা স্লাইডটা দেখে দেখে, যে আমি অমুক, আমার আইডিয়া তো, আমার অ্যাসাইনমেন্ট টপিকের নাম এই। দেন তুমি পরের পেজে চলে যাবে, তোমার কথা রেকর্ড হবে, আর তোমার পিসি বা তোমার মোবাইলের স্ক্রিনটা ক্যাপচার হবে। তাহলে তুমি তোমার নিজের ভিডিও পাঠাবে না, কথা এবং তোমার পিপিটি মানে ফাইলের ভিডিও পাঠাবে। আমি দেখতে চাই তোমার কথা বলাটা, তোমার প্রেজেন্টেশনটার কথাটা ঢংগুলো ঠিক আছে। স্যার অ্যাপসের নামটা কি? স্যার এখানে তো আরেকটা কথা আছে, স্ক্রিন রেকর্ডার দাও না, স্ক্রিন রেকর্ডার অনেক অ্যাপ আছে স্যার। স্ক্রিন রেকর্ডার, হ্যাঁ বলো। আমরা অনেকেই আপনি তো বলছেন যে ওখানে 10 থেকে 15 পেজ মানে ইয়ে করতে হবে, 15টা স্লাইড। স্লাইড, এগুলো তো স্যার ইয়ে করতে হবে, টাইপিং করতে হবে না কম্পিউটারে? হ্যাঁ, তুমি তো বেশি টাইপ করবে না। কিন্তু স্যার সবার তো স্যার কম্পিউটার বা ল্যাপটপ ফ্যাসিলিটি দেন না। মোবাইলে করো, মোবাইলে WPS অ্যাপ নামিয়ে নাও, সেখানে ওয়ার্ড, সেখানে অফিসের সব আছে। আগে স্যার 8টা অ্যাসাইনমেন্ট, তারপর আবার স্যার প্রেজেন্টেশন, আবার স্যার এক্সাম আগায় দিয়েছেন স্যার, আমরা শেষ হয়ে যাব স্যার। আমরা মনে হয় বাঁচতে পারবো না স্যার। তোমাদের এই কোর্সটা আসলে ভালো করে স্যার আমরা ফ্রাস্ট্রেশনে ভুগতেছি স্যার, এমনিতেই স্যার। আমরা কিন্তু জব হোল্ডার সবাই স্যার, ডিপ্লোমা হোল্ডার স্যার, আমরা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করি স্যার। করতে করতে শেষ স্যার। স্যার আমরা এই স্যার করোনার মধ্যে কিন্তু অনেক প্রেসারে আছে, আপনি স্যার বিশ্বাস করবেন কিনা জানি না। তুমি এত প্রেসারে থাকলে লম্বা কি করে হলো? লম্বা ব্যাপারটা তো স্যার প্রেসারই লম্বা হয়ে গেছে। আমার কেন যেন মনে হয় স্যার আমি লম্বা হয়ে গেছি মিষ্টি খেয়ে স্যার। লম্বা তো হইছে, শুকায় যাচ্ছে টেনশনে আরো। আরে না স্যার, ও যে সব ঘোরাঘুরি করে, হ্যাঁ তো করে না স্যার। মাঝে মাঝে আমার মনে হয় যে স্যার ভার্সিটি আর আমরা মানে স্টুডেন্ট আর ভার্সিটি, আওয়ামী লীগ আর বিএনপি প্রতিপক্ষ হয়ে গেছি স্যার। না, ওরা তো জ্ঞানের জন্য যুদ্ধ করে না, আমরা জ্ঞানের জন্য। শোনো, তুমি আমরা নিতে যাই কিন্তু এত পরিমাণ দেয় স্যার যে কোনোভাবেই হয় না স্যার। তুমি রিলিজিয়াসলি কয়েকটা জায়গায় শত্রুতা করতে পারো, সেটা কি? যে আমি নাহিদের সাথে বেশি দান খয়রাত করব, আমি তোমার সাথে বেশি প্রার্থনা করব, ঠিক আছে, আমি তোমার সাথে বেশি জ্ঞান অর্জন করব। তুমি যদি এই তিনটাতে শত্রুতা করো তাতে কোনো ক্ষতি নাই,
বরঞ্চ সবাই লাভবান হবে, বাট অন্যান্য কাজে বাদ, তাই না? আমরা স্যার এই প্যান্ডামিক সিচুয়েশনে স্যার এমনিতে সবাই স্যার শরীর অবস্থা ভালো না স্যার, 2 দিন পর পর জ্বর সর্দি স্যার লেগেই আছে স্যার। তুমি তোমার ফেসবুকের টাইমিংটা দেখো, কত সময় ব্যয় করো, তুমি একটু পড়াশোনাতে মন দাও, ঠিক আছে? ফেসবুকে টাইম দেখো। আমাদের চাকরি নিয়ে থাকতে হয়। এই চাকরি না, ফেসবুকে কতক্ষণ থাকো আমি সেটা বলছিলাম। স্যার চাকরি করি 12 ঘন্টা, ঘুমাই 5 ঘন্টা। কথোপকথন করি না স্যার। স্যার হয় না স্যার, ফেসবুকে হয় না স্যার। তাই না? স্যার ভার্সিটি টাকা দিতে হয় স্যার। চাকরি না গেলে টাকা দেবো কই থেকে স্যার? না সেটা তো দিতে হয় কিছু। আর স্যার ওয়েবার গেলে তো মনে করেন শেষ সেমিস্টার বিয়ে হয়ে যাবে স্যার। তুমি নলেজ বেসড পড়াশোনার চিন্তা করতে হবে তোমার মত। স্যার আমাদের দেশে স্যার নলেজের থেকে কি হয় স্যার? আমি বলে কিশোর শোনো, আমার একটা স্টুডেন্ট ছিল, তোমরা হয়তো দেখো, দেখতে কিনা জানি না, ছিল ওর নাম হলো কি ছিল, আরে ভুলে গেলাম, সুরজ মানে চান্দ্র সূর্য। এই ছেলেটা 2টা জব করতো এবং ওর সিজিপিএ ফ্যান্টাস্টিক্যালি ভালো, 3.98, এবং ও আমার সঙ্গে প্রায় 16টা রিসার্চের কাজ করেছে একা একা। এবং ওর একটা বউ আছে, ওর একটা বাচ্চা আছে, সব মেনটেন করতে হয়। ও নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে অফিস করে, ও এত কিছু করে যদি এটা পারে, ওয়াই নট ইউ? তুমি কেন পারবে না? ইভেন ওকে শুধুমাত্র আমি যদি আমার কাজ বাদে অন্যের কাজেও হেল্প করতে পারি, সেটাও সে করে দিচ্ছে। টেক্সটাইলের কিছু টিচারের পাবলিকেশনে ওর ভূমিকা আছে, তাহলে ও যদি এত কিছু করে তো তুমি কেন পারবে? স্যার উনি তো এক্সেপশন ছিল। না এক্সেপশন ছিল না স্যার, আমরা এক্সাম্পল। স্যার এরকম আর 10টা উদাহরণ দিতে পারবেন স্যার? হ্যাঁ একটা উদাহরণ হয় স্যার। না আছে স্যার, কিছু কিছু আছে এগুলো আল্লাহ প্রদত্ত, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্যার, ওর মতো কে চাইলে পারতো না। না তুমি দেখবা, আমি আমার স্টুডেন্টের কথা যদি বলি, ও খুব স্লো ছিল, ও খুব ধীরে ধীরে চলতো, কিছুটা সেই কচ্ছপ এবং খরগোশের দৌড়ের মতো, কিন্তু ও দিন শেষে কিন্তু ঠিকই র্যাপ আপ করে নিয়েছে। এইটা তোমার প্ল্যান করো, তোমার টাইম ম্যানেজমেন্টটা কি করছো। আমার মনে হয় তুমি যদি পার ডে 2 ঘন্টাও না পড়ো, একটা কথা আছে, যে ক্লাসে পড়ে তাকে সেই ঘন্টা পড়তে হয়। তুমি যদি ক্লাস 2-তে পড়ো 2 ঘন্টা, 3-তে পড়লে 3 ঘন্টা, তুমি এখন কোন ক্লাসে আসছো? ক্লাস নাম্বার 13 পড়ো, এইচএসসি পড়ো, তাহলে তোমাকে 13 ঘন্টা আসলে পড়া উচিত, কিন্তু পড়তেছো কয় ঘন্টা? 3 ঘন্টাও না, তাই না? যার কারণে পুরো নলেজটা তোমার অ্যাকোয়ার করছে না। কিন্তু এইটাকে ম্যানেজ করতে হবে কিভাবে? গ্রুপ ডিসকাশন করো, বন্ধুদের সঙ্গে ফেসবুকে কথা বলার সময় তুমি এই পড়াশোনাটা নিয়ে কথা বলো। মেসেঞ্জারে লিখতে গেলে টাইম নষ্ট হয়, বেটার কল দাও, তাই না? তুমি কলে তোমার ডিসকাশন করছে, আমাদের সঙ্গে কথা বলো, টিচারদের ফোন দাও, বুঝতে না পারলে ডিসকাশন করো। আমার মনে হয় না তোমার ইনিশিয়েটিভ যদি নাও তুমি পিছিয়ে পড়বে, আমার মনে হয় পারবে। ঠিক আছে, এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য স্যার একটু স্যার ডিসকাউন্ট করিয়ে স্যার। না এটা তো ঠিক আছে, তুমি ফেল নিয়ে টেনশন করো না, তুমি রেজাল্ট ভালো করা নিয়ে ভাবো। আমি স্যার এটাই ভাবতেছি স্যার, কারণ পাস করলেও তো স্যার খুব খারাপ অবস্থা হয়ে যাবে স্যার। এই তো তুমি অতএব তোমার একটু আপগ্রেডেশন করার চিন্তা করো, ঠিক আছে? স্যার আমি পরীক্ষার স্যার আপনার রেজাল্টটা দেখার পর থেকে কমপক্ষে মিনিমাম 2 ঘন্টা ভাবি কিভাবে সম্ভব যে উপর দিকে যাওয়া। আমি তোমাদেরকে কিভাবে মার্কিং করেছি, সবাই শূন্য পেয়েছে। যে 4টা কোশ্চেন আনসার করছে তাকে 4 দিয়েছি, যে 2টা কোশ্চেন আনসার করছে 2 দিয়েছি। স্যার আমি তো 4টা করছি স্যার, 3 স্যার আমি তো 4টা করছিলাম স্যার, 3 দিবেন স্যার। আমি তো 3টা করছি স্যার। ও তাইলে হয়তো একই দিকে দিতে হয়ে গেছে, কিছু করার হইতে পারে স্যার। ওইটা ধরে দিয়েন স্যার। আচ্ছা ওটা অসুবিধা নাই, এখন 1 মার্ক 2 মার্ক তো ব্যাপার না, আমরা তো ধরো 63 পেলে 65 এমনি করে দিই, সেটা কথা। কিন্তু তোমাদেরকে একটু নলেজের দিকে নজর দিতে হবে, একটু হাল ছাড়া করো না, একটু দেখো, একটু হাত ছেড়ে শুধু পড়াশোনা করো, প্রেম করো, যাই করো, দুষ্টামি করো, অসুবিধা নাই, 3টা ঘন্টা পড়াশোনা করো। তোমার এখন যে কয়টা কোর্স 3 ঘন্টা পড়ো, 1টা 2টা ল্যাব আছে না, তুমি হ্যাঁ তুমি ভালো করবে। তুমি সব পড়াশোনা করে না, তুমি পরে কোনো ডিসকাস করো, পড়া হয়ে যায়, বুঝছো? তাহলে একটু 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 শেয়ার করো নিজের নলেজটাকে বই পুস্তকের সঙ্গে। হ্যাঁ, আমরা এখন চলে যাই একটু ক্লাসে। আমাদের কম্পিটিটিভ ইলাইজার সঙ্গে মিল রেখে একটা ট্যাকটিক আছে, সেটা হলো রেডিও ইমিউনো অ্যাসে। কার সঙ্গে মিল আছে বললাম? কম্পিটিটিভ ইলাইজার সঙ্গে। এখানে আর কিছুই না, আমরা যেমন কম্পিটিটিভ ইলাইজারকে কি ব্যবহার করেছি, এনজাইম ট্যাগ। রেডিও ইমিউনো অ্যাসেতে এই এনজাইমের জায়গায় থাকবে রেডিও লেভেল সাবস্টেন্স, এখান থেকে রেডিও লেভেল সাবস্টেন্স।
তুমি এখানে যেমন ইলাইজা প্লেট থাকবে না, এখানে একটা টেস্ট টিউবের মধ্যে কাজ করবা, এখানে বাফার থাকবে, সেই বাফারের মধ্যে তুমি আগে থেকে কি দিবা, অ্যান্টিবডি দেওয়া থাকবে, অ্যান্টিজেন দেওয়া থাকবে। প্রথমে দিবা এই অ্যান্টিজেন, রেডিও লেভেল অ্যান্টিজেন, তাহলে রেডিও লেভেল অ্যান্টিজেন এখানে বাইন্ড করবে। এরপরে তুমি কি করবা, সিরাম দিবা, সেই সিরামের যে অ্যান্টিজেন এর সঙ্গে ফাইট দিবে, এর সঙ্গে ফাইট দিয়ে সিরামের অ্যান্টিজেন এই অ্যান্টিবডির সঙ্গে বসবে। যদি ফাঁকা জায়গা থাকে তাহলে রেডিও লেভেল অ্যান্টিজেন অন্য জায়গায় বসবে। ঠিক আছে, ভালো কথা। এখানে তো কোনো ওয়েল নাই, এখানে ইলাইজা রিডার নাই। এখন তুমি কি করো, এটাকে সেন্ট্রিফিউজ করো। সেন্ট্রিফিউজ করলে এমন একটা স্পিডে সেন্ট্রিফিউজ করবা যে স্পিডে অ্যান্টিবডি প্রিসিপিটেশন করবে না বা অ্যান্টিজেনও প্রিসিপিটেট, কারণ দেখো এই অ্যান্টিবডির সঙ্গে ভারী জিনিস লাগানো আছে, অ্যান্টিজেন লাগানো আছে, ফলে নর্মাল অ্যান্টিবডির চাইতে সে ভারী। তাহলে ওই স্পিডটা ভ্যালিডেট করা আছে, তুমি ওই স্পিডে সেন্ট্রিফিউজ করলে শুধুমাত্র এই কমপ্লেক্সটা প্রেসিপিটেশন করবে। রেডিও লেভেল সাবস্টেন্স, অ্যান্টিবডি, এরা এই কমপ্লেক্সটা প্রেসিপিটেশন করবে। উপর থেকে সলিউশন ফেলে দাও, দেন তুমি কি করো, একটা ছবি দেখাই, সেখানে কিভাবে তোমার রেডিও অ্যাক্টিভিটি মেজার করা হয় দেখাচ্ছি। রেডিও অ্যাক্টিভিটি মেজার, রেডিও অ্যাক্টিভিটি মেজারমেন্ট খুব সিম্পল একটা মেশিন আছে, কিছুই না, উপরে ধরবা, সে এই যে দিস ইজ দ্য মেশিন, তোমরা শেয়ার করি। 8 times 100 scale, about maybe 70,000 pounds. Move it over here. দেখতে পাচ্ছ? স্যার দেখতে পারি না। স্যার দেখতে পারতেছি না। ও আসে নাই? আচ্ছা দাও। Right here goes up the scale. এখন দেখা যাচ্ছে? স্যার কথা শোনা যাচ্ছে এখন, স্যার দেখা যাচ্ছে। এই হলো সেই ডিভাইস। Because the scale is maxed out when I'm here, I'm actually using the less sensitive. Okay. তুমি যদি জাস্ট এই ডিভাইসটা তোমার সাবস্টেন্সের উপরে ধরো, তোমার সাবস্টেন্স থেকে রেডিও অ্যাক্টিভিটি অলরেডি মানে ওয়েভ দেওয়া শুরু হয়েছে। এই ধরো যে পৃথিবীর যেখানে যেখানে বিস্ফোরণ ঘটে, পারমাণবিক বিস্ফোরণ, হয়তো এই জায়গাটা চেরনোবিল কোনো জায়গা হবে, মাটিতে এখনো রেডিও অ্যাক্টিভিটি আছে কিনা, তুমি জাস্ট এই ডিভাইসটা নিয়ে যাও, তুমি এই রেডিও অ্যাক্টিভিটি এইভাবে মেজার করতে পারবে। তার মানে তুমি যত বেশি ইমিশন পাবে, তোমার ব্লাডের সিরামে অ্যান্টিজেন তত কম। তুমি যত কম রেডিও অ্যাক্টিভিটি পাবে, তোমার ব্লাডের সিরামে অ্যান্টিজেন তত বেশি। ঠিক কম্পারেটিভ ইলাইজার মতো, রেডিও অ্যাক্টিভিটি বেশি পাইলে মানে কি, তোমার সিরামে অ্যান্টিজেন কম, আর যদি রেডিও অ্যাক্টিভিটি কম পাও তার মানে তোমার সিরামে অ্যান্টিজেন বেশি। তাহলে এই দেখো যে এইভাবে এই ডিভাইসটা নিয়ে যেতে হয় যেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটে, যে রেডিও অ্যাক্টিভিটির মাত্রা কত। তুমি যদি মাত্রা বেশি দেখো তাহলে স্পেসিফিক গাউন ছাড়া যেতে পারো, আর যদি কম দেখো তাহলে ওকে। এরা তারা মেজার করে দেখতেছে যে কিরকম রেডিও অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, তো দেখতেছো যে এই মেশিনটা কত পাওয়ারফুল, যে মাটির মধ্যে হালকা পাতলা একটু রেডিও অ্যাক্টিভিটি আছে সেটাও সে ডিটেক্ট করে দিচ্ছে। সো তোমার টেস্ট টিউবটা ওইভাবে ধরলেই হবে, সে তোমার রেডিও অ্যাক্টিভিটি মেজার করে। এই টেকনিকটা এখন বাতিল হয়ে গেছে, কারণ কি, যেখানে তোমার এই জিনিসটা পড়ে, কোন ল্যাবে যদি পড়ে যায় তাহলে ল্যাবটাকে মিনিমাম 5 বছরের জন্য তোমার সিলগালা করতে হবে। তো এটা কস্টলি, জিনিসটা এমনিতেই দামি, মানুষ যারা ডিল করে তারা ক্যান্সারে আক্রান্ত হয় এবং হেলথ হ্যাজার্ড অনেক বেশি, তাই এখন এর জায়গাটা নিয়ে নিয়েছে এলাইজা। সো হ্যাঁ, তারপরে হয় না তা না, যারা গবেষণার কাজ করে সেই ক্ষেত্রে হয়তো বা স্মল অ্যান্টিজেন আছে, স্মল অল্প বোঝাই যাচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো তারা রেডিও অ্যাক্সিডা করে থাকে। এবং এই ক্ষেত্রে অ্যান্টিজেনের পরিমাণ খুব অল্প হলে পরে অসুবিধা হয়, খুব অল্প হলেও করা যায়, কিন্তু যেহেতু এটা খুব হেলথ হ্যাজার্ড খুব বেশি, সেকেন্ড, যার কারণে এটা ল্যাবরেটরি ঘটনা নালিফাই করে দেওয়া হয়েছে। এখন ইলাইজা সেটা। ঠিক আছে, আমাদের ক্লাস কটা পর্যন্ত? আরো আধা ঘন্টা ক্লাস আছে না?
স্যার 11টা 10 পর্যন্ত। 11টা 10, ওকে। তাহলে আমরা এখন 25 মিনিট আছে স্যার ওকে 25 মিনিট আছে। হ্যাঁ, আমরা আরেকটা টেকনিকে যাব। সল্টিং ইন সল্টিং আউটটা কি পড়িয়েছি তোমাদের? না স্যার। পড়াই না স্যার পড়ান না এটা। এটা আমরা পড়াবো এখন। সল্টিং ইন সল্টিং আউট। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। সল্টিং ইন, হোয়াট ইজ সল্টিং ইন? আমরা সল্টিং ইন সল্টিং আউট। সল্টিং ইন মানে কি বোঝাচ্ছে কথাটা দ্বারা? লবণ ভিতরে ঢুকবে। স্যার প্রবেশ করানো। সল্টিং আউট মানে লবণ বেরিয়ে যাবে। খেয়াল করো মাথাতে, হোয়াট ইজ সল্টিং ইন। আমরা যে সল্টটাকে প্রথমে ব্যবহার করব তার নাম হলো অ্যামোনিয়াম সল্ট। কেন এই লবণটাকে নেওয়া হয়? কারণ এই লবণটা সব লবণের চাইতে বেশি সলিউবল, তাই না অ্যামোনিয়াম সালফেট নেওয়া হয়। আমরা বলেছি ডায়ালাইসিস করি বা যাই করি, প্রোটিনের একটা মিক্সচার আছে না আমার কাছে, এর একটা প্রোটিন সলিউশন। ডায়ালাইসিস করে পেতে পারি, আল্ট্রাসেন্ট্রিফিউজ করে পেতে পারি, ক্রোমাটোগ্রাফি করে পেতে পারি প্রোটিনের সলিউশন। তুমি যদি এরকম একটা সলিউশনে অল্প পরিমাণে অ্যামোনিয়াম সালফেট অ্যাড করো, অল্প পরিমাণে, তাহলে কি হয়? পানিতে অ্যামোনিয়াম সালফেট ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হয়? অ্যামোনিয়াম আয়ন আর সালফেট আয়ন। একটু মাইক্রোফোন অফ করো। দুইটা আয়নের ভাগ হয়ে যায়। এই আয়ন কার সঙ্গে ইন্টারাকশন করে? এ হাইড্রোক্সিল গ্রুপের সঙ্গে ইন্টারাকশন করে ওয়াটারের, এ হাইড্রোজেন আয়নের সঙ্গে ইন্টারাকশন। অল্প অ্যামোনিয়াম সালফেট কনসেন্ট্রেশনে এই অ্যামোনিয়াম সালফেট এরকম বন্ডিং করে এবং সে প্রোটিনেরও নেগেটিভ চার্জের সঙ্গে এ প্রোটিনের পজিটিভ চার্জের সঙ্গে ইন্টারাকশন করে। ফলে প্রোটিন আরো বেশি সলিউবল হয়ে যায় ওয়াটার। কখন? অল্প অ্যামোনিয়াম সালফেট অ্যাড করার। তাহলে অল্প অ্যামোনিয়াম সালফেট অ্যাড করার ফলে ওয়াটারের প্রোটিনের সলিউবিলিটি আরো বেড়ে যায়, যার কারণে এটাকে বলি সল্টিং ইন। মানে প্রোটিন পানির মধ্যে আরো ঢুকে গেল, পানির মধ্যে আরো ঢুকে গেল, এই জন্য সল্টিং ইন। এটা আমার কাছে উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি আমি সল্টিং আউটটাকে আমার টার্গেট করা, কারণ এর মাধ্যমে আমি প্রোটিনকে আলাদা করতে পারবো। তুমি এখন গ্র্যাজুয়ালি অ্যামোনিয়াম সালফেট বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়াতে থাকো। তুমি একটা নির্দিষ্ট সল্ট কনসেন্ট্রেশনে, এখন এখানে কি হয় আগে ঘটনাটা বলে নিই। তুমি যখন সল্ট কনসেন্ট্রেশন বাড়ালে অ্যামোনিয়াম সালফেট সমস্ত ওয়াটারকে ক্যাপচার করে, সব ওয়াটার অ্যামোনিয়াম সালফেট দ্বারা ক্যাপচার হয়ে যায়। ফলে ভিতরকার প্রোটিন পানিবিহীন হয়ে যায়। এই প্রোটিন আর কোনো ওয়াটার খুঁজে পায় না। যেহেতু অ্যামোনিয়াম সালফেট বেশি সলিউবল, তাই সে বেশি পানি কিনে ফেলে। প্রোটিনের চাইতেও অ্যামোনিয়াম সালফেট বেশি সলিউবল, ফলে প্রোটিন পানি শূন্য হয়ে যায়। প্রোটিন যখন পানি শূন্য হয়ে যায় তখন প্রোটিন কি পানিতে ডুবে থাকবে কি করে? তখন নিচে পড়ে। এটা কি সব প্রোটিনের বেলায় ঘটে না, নির্দিষ্ট প্রোটিনের নির্দিষ্ট সল্ট কনসেন্ট্রেশনে এই ফেজ হয়। ফলে তুমি দেখবা যে নিচে প্রোটিনের গুঁড়া গুঁড়া পড়ে যাচ্ছে। তো ফাইন, তুমি এখন সেন্ট্রিফিউজ করো, এই প্রোটিনটা কালাম, আবার সল্ট কনসেন্ট্রেশন বাড়াও, আরেকটা প্রোটিন পানি শূন্য হয়ে যাবে, সেই প্রোটিনটা তখন নিচে পড়ে যাবে, সেন্ট্রিফিউজ করে আলাদা করো। আবার আরেকটা অ্যামোনিয়াম সালফেট বাড়াও, আরেকটা প্রোটিন পানি শূন্য হয়ে যাবে, সে পড়ে যাবে, দেন টেস্টি বাড়াবে। তুমি কি করলা? অ্যামোনিয়াম সালফেটের পরিমাণ বাড়িয়ে দিয়ে প্রোটিনকে সলিউশনের বাইরে নিয়ে আসলা, মানে ওয়াটার থেকে বের করে দিলাম। বের করে দিয়ে তুমি কি করলা? তোমার প্রোটিনকে তুমি আলাদা করলে। দিস ইজ সল্টিং আউট। বেসিক্যালি প্রোটিন সলিউশন থেকে প্রোটিনকে আলাদা করার কাজে এটা ব্যবহার করা হয়। দেন এটা কোন প্রোটিন, এটা কোন প্রোটিন, কোন প্রোটিন, গো টু দ্য ওয়েস্ট টাবলেট, এর মাধ্যমে তুমি ডিটেক্ট করে নিবে। দিস ইজ সল্টিং আউট। বুঝতে পেরেছো আমাদের টেকনিকটা কি? মূলত প্রোটিনের সলিউশন থেকে প্রোটিনটাকে সিঙ্গেল সিঙ্গেল বা কাছাকাছি ওয়েটের সিঙ্গেল প্রোটিন বা কাছাকাছি প্রপার্টির প্রোটিনকে আমি এইভাবে আলাদা করতে পারি। কারণ আমরা ডায়ালাইসিস দিয়ে প্রোটিন আলাদা করতে পারি, আল্ট্রাসেন্ট্রিফিউশন দ্বারা আলাদা করতে পারি,
তারপরে ধরো যে এই সল্টিং সল্টিং আমরা আলাদা করতে পারি, তারপরে আইসো ইলেকট্রিক প্রেসিপিটেশন দ্বারা আলাদা করতে পারি, আইসো ইলেকট্রিক প্রেসিপিটেশন এটা দ্বারা আলাদা করতে পারি। আমরা করেছি এটা আইসো ইলেকট্রিক প্রেসিপিটেশন না স্যার। আচ্ছা, এটা আমরা এরপরে ধরবো হোয়াট ইজ আইসো ইলেকট্রিক প্রেসিপিটেশন। আর 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 কি করতে পারি আমরা পিএইচ দ্বারা করতে পারি, আমরা পিএইচ দ্বারা করতে পারি। আইপি ইজ রিলেটেড উইথ পিএইচ। আমরা এখন সেটার দিকে যাব যে প্রোটিন সলিউশন থেকে প্রোটিনকে তুমি কিভাবে পিএইচ এর মাধ্যমে আলাদা করতে পারো। আবার কয়েকদিকে যাই। তোমার এখানে প্রোটিন সলিউশন আছে, অ্যাসিড অ্যাড করবে। আমরা জানি যে নির্দিষ্ট পিএইচে কোন একটা প্রোটিনের চার্জ শূন্য হয়ে যায়। নির্দিষ্ট পিএইচে কোন প্রোটিনের চার্জ শূন্য হয়ে যায়, তখন সেই চার্জটাকে আমরা কি বলি, তখন সেই পিএইচটাকে আমরা কি বলি মনে আছে? আইসোলেটেড নিউট্রাল পিএইচ। আইসোলেটেড পিএইচ, ঠিক আছে? এর আরেকটা নাম আছে। স্যার নরমাল অবস্থায় নরমাল অবস্থায় প্রোটিনের চার্জ অথবা প্লাস অথবা মাইনাস, বাট জিরো থাকে না। আইদার পজিটিভ চার্জ বেশি অথবা নেগেটিভ চার্জ বেশি, কিন্তু জিরো থাকে না। তাহলে জিরো কখন করা হয়? প্রোটিনের যে দুই সাইডে যে অ্যামাইনো গ্রুপ আর গ্রুপের করে কি স্যার? এক্স্যাক্টলি, এই গ্রুপের চার্জগুলোকে যোগ দিয়ে যদি যে ডমিনেটিং হবে তাহলে ওই প্রোটিনটা ওই চার্জে। তার মানে পিএইচ 7 এ যে কোনো প্রোটিন একটা চার্জ অবস্থায় থাকবে, আইদার প্লাস আর মাইনাস। আমরা যখন পিএইচ কমাবো মানে অ্যাসিড অ্যাড করব, তখন কি হবে? হাইড্রোজেন যুক্ত হতে থাকবে, তাই না, নেগেটিভের সঙ্গে। তো এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের চার্জ হয়ে যায়, শূন্য হয়ে যায়। সেই যে পিএইচ একটা প্রোটিনের চার্জ জিরো হয় তাকে আমরা বলি আইসোলেটেড পিএইচ। তাহলে যখন একটা প্রোটিনের চার্জ জিরো হয়ে যাবে তখন সেই প্রোটিনটা আর সলিউশন সে তখন নিচে তলানি করে যাবে। আমরা সিম্পলিফাই করে সেটা আলাদা করব, আবার পিএইচ বাড়াবো, আবার আলাদা করব, আবার পিএইচ বাড়াবো, আবার আলাদা করব, আবার বাড়াবো। আমরা ওয়েস্টার্ন ব্লক টেকনিক দ্বারা সেটা আলাদা করব। একটা উদাহরণ দিব যেটা প্র্যাকটিক্যালি করা হয়। একটা উদাহরণ নাও, মনে করো এখানে মিল্ক আছে, মিল্ক দুধ। আমরা যখন এখানে এক ফোঁটা লেবু দেই তখন কি হয়? লেবু দিলে কি হয়? দুধটা এরকম ফেটে যায় স্যার। ফেটে ফেটে লাগে না? আসলে ফেটে যায় কি? জি স্যার। ফেটে যাওয়া মানে কি? স্যার এটা হচ্ছে কোগুলেশন হওয়া। স্যার প্রোটিনগুলো নিচে পড়ে যায়। হ্যাঁ, যখনই এখানে লেবুটা পড়ে, অ্যাসিড পড়ে, তখন এইখানকার প্রোটিনের চার্জ শূন্য হয়ে যায়। যাদের চার্জ সবার যে শূন্য হলো তা না, জি স্যার। যে প্রোটিনের চার্জ শূন্য হলো ওরা নিচে পড়ে গেল। ফলে তোমার এই জায়গাটাতে প্রোটিনের কনসেন্ট্রেশন কমে গেল না? যার ফলে এই দিকের দুধ সাদা বেশি লাগবে, এই দিকে সাদা বেশি লাগবে, তাই না? এই জায়গাটাকে কম মানে একটু পানির মতো, তাই তোমার কাছে মনে হলো দুধ ফেটে গেছে। আসলে কিছুই না, লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে সে এটা হয়ে গেছে। তাহলে একটা কাজ করো, তুমি নর্মালি চেক করো, আরো লেবু দাও, পিএইচ মাপো, আরো লেবু দাও, পিএইচ মাপো, আরো লেবু দাও, পিএইচ মাপো, দেখো আরো ফেটে ফেটে গেছে। রাইট, তাহলে তুমি একটা স্কেল করো, অ্যাসিড দিলা, অ্যাসিড পিএইচ কমালা, পিএইচ কমালা, কমালা কমালা, সব এখানে পড়ে গেল। আবার পিএইচ বাড়াও, পিএইচ বাড়াও, পিএইচ বাড়াও, পিএইচ বাড়াও, পিএইচ বাড়াও, দেখো আবার দুধ নর্মালি ফিরে গেল। তার মানে এদিকে যদি তুমি পিএইচ বাড়াও, পিএইচ, আর এদিকে পিওএইচ, তাহলে কি হবে? এদিকে তুমি পিএইচ কমাচ্ছ, অ্যাসিড দিচ্ছ, পিএইচ কমে যাচ্ছে না? এখানে 10, আস্তে আস্তে এদিকে 2, যত অ্যাসিড দিবা পিএইচ নিচের দিকে নামবে, সব প্রোটিন প্রেসিপিটেশন করে গেল। ফাইন, এবার আবার কি করো? ক্ষার যোগ করো, নর্মালি পিএইচ আবার বাড়াতে থাকো, দুধ আবার দুধের জায়গায় ফিরে যাবে। আবার শেক করতে থাকো, নর্মালি একটু নাড়তে থাকো, দুধ দুধের জায়গায় ফিরে যাবে। তার মানে কি? প্রোটিনগুলো আবার চার্জ হলো। আবার তাহলে স্যার আমাদের যে আমরা যে মানে দুধ যে ফেটে যায়, তখন যদি স্যার আমরা খাওয়ার ইউজ করি তাহলে কি স্যার সেই দুধটা আবার আগের জায়গায় নরমাল জায়গায় ফিরে যাবে? হ্যাঁ, তুমি নাড়ো আর নাড়তে থাকো আর অ্যাসিডিটিটাকে কি করতে থাকো, 7 এ নিয়ে যাও। তুমি যদি নিউট্রাল পিএইচ নিয়ে যাও
তখন দুধের প্রোটিনগুলো আবার ফিরে যাবে। তাহলে দিস ইজ আমরা একটা আইসোলেটিভ পিএইচ কার্ভ বলতে পারি। আইসোলেটিভ পিএইচ কার্ভ। যদি আমি তোমার কাছে এই উদাহরণটা ভুলে যেও না, ক্লাস মানে কিন্তু ক্লাস। এক্সপ্লেইন দ্য আইসোলেটিভ পিএইচ কার্ভ ইন রেসপেক্ট অফ, ধরো আমি বললাম সয়া মিল্ক, তখন তো তুমি তোমার ইচ্ছা মতো তুমি বর্ণনা করবো। আমি সয়া মিল্ক দিলাম, অ্যাসিড দিলাম, পিএইচ মাপতে থাকলাম, এক্সপ্লেইন করলাম, সব প্রোটিন প্রেসিপিটেট করলাম, দেন অ্যাসিডিটি বাড়াতে থাকলাম, মানে পিওএইচ বাড়াতে থাকলাম, এবং আমি আবার নর্মাল অবস্থায় ফিরে গেলাম। এই স্কেলটা হলো পিএইচ স্কেল, এই স্কেলটা হলো পিওএইচ স্কেল, এবং এখানে যা ঘটনা ঘটে সেটা হলো আইইউপি, আইসোলেটিভ প্রেসিপিটেশন খেলা, এবং এটা হলো আইইউপি কার্ভ। ক্লিয়ার কথাটা? কথাটা ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আমরা আজকে আর বেশি টেকনিক যাব, আরেকটা যাব না স্যার, আজকে থাক স্যার। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যেগুলোতে যাব মনে রেখো ওয়েস্টার্ন ব্লট, এটা এই খেয়াল করেও কে আমাকে খেয়াল করাবা। 11 জেলি ইলেকট্রোফোরেসিস। তোমাদের পিসিআর এর কি অবস্থা আমাকে বলো। স্যার পিসিআর তো করছে, কিন্তু স্যার সবটুকু আসলে বুঝতে পারিনি। আচ্ছা, আমরা কথা বলবো। আমরা এইটা পিসিআর এটা লিখে রাখো, এবং এইচপিএলসি এই চারটা পরে শেষ করবো। হ্যাঁ, আমাদের কোর্স শেষ করবো। ওয়েস্টার্ন ব্লট, 11 জেলি ইলেকট্রোফোরেসিস, পলিমারেজ চেইন রিঅ্যাকশন এন্ড এইচপিএলসি, এই চারটা জিনিস পরে আমরা আমাদের এবারকার লেকচার শেষ করব। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে তাহলে স্যার আমরা ওয়েস্টার্ন ব্লট আর 11 জেলে দুইটা পড়বো, আর তার নেক্সট ক্লাস আমরা কয়টা ক্লাস পাবো? পিসিআর আর আরো দুইটা না স্যার? দুইটা ক্লাস পাওয়া যাবে স্যার। জি স্যার, দুইটা তো পাবোই। আর আমরা নরমালি যদি শেষ না করতে পারি আমরা অল্টারনেটিভ দিতে ক্লাস করে দেব। আমরা বলে দেব শেষ হয়ে যাবে স্যার দুইটা ক্লাস। হ্যাঁ, না দেরি হয় পিসিআর, আচ্ছা দেখা যাক। তিনটাও পাওয়া যাইতে পারে তো স্যার ক্লাস? হ্যাঁ, তিনটাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে আচ্ছা তোমাদেরকে পিসিআর এর উপর একটা আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। স্যার একটা তো অলরেডি দেওয়া হয়েছে স্যার। নেক্সট করতে তো স্যার। স্যার হ্যাঁ, প্রেজেন্টেশনটা করতে হবে আবার স্যার অ্যাসাইনমেন্ট। আচ্ছা দাও, তাহলে দিলাম না স্যার প্রেজেন্টেশনের যে আমরা স্ক্রিন রেকর্ডারটা স্যার করি, স্ক্রিন রেকর্ডার করলে স্যার অনেক সময় দেখা যায় যে স্ক্রিনের যে লেখাগুলো ক্লিয়ার আসে না, কিন্তু কথা বোঝা যায়। হ্যাঁ, ওটা হলেই হবে। তুমি সিলেক্ট করে নেবা, পুরো স্ক্রিন ক্যাপচার করবে না, শুধু তুমি যেটুকু পাওয়ার পয়েন্ট প্রিন্টে সিলেক্ট করা যায়, এরিয়া সিলেক্ট করা যায়, বুঝছো? তখন তুমি সেইটুকুতেই শুধু ভিডিও করবা, বাকিটুকু না। যেমন আমি একটা ব্যবহার করি, তোমরা সেটা দেখে নিতে পারো, স্ক্রিন রেকর্ডার, মেবি এরকমই না, তার চেয়ে ভালো থাকতে পারে। স্যার আরেকটা কিসের কথা বলছিলেন? ওই মোবাইলে টাইপিং করার জন্য কি জানেন? ডব্লিউপিএস, অফিস স্যুট ডব্লিউপিএস, এটা ভালো কাজ করে। অফিস এখানে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল সবই আছে। তাহলে আমাদের আজকের লেকচার আমরা এখানে শেষ করব। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর যেখানে গ্যাপ থাকবে, এনি টাইম কমিউনিকেশনটা করো, দয়া করে পড়াশোনাটা করো, গ্রুপে করো, আমার সঙ্গে এসে করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার, আমাদের অন্তত স্যার 5টা করাই দিয়েন স্যার। কাইন্ডলি স্যার আমাদের নেক্সট কোশ্চেনগুলো স্যার একটু নরমাল করেন স্যার, আমরা স্যার একটু বুঝি না তো। কাইন্ডলি দয়া করে গুগল মেরে আনসার করো না, অনেকেই করেছো। কাইন্ডলি লেকচারের মধ্যে থেকে আনসার করার চেষ্টা করবে, ঠিক আছে? গুগল তো আমার লেকচার ওখানে দেয় না স্যার। আপনার প্রশ্ন তো স্যার গুগলে দিলেও স্যার অ্যানসার আসে না। আসে না স্যার, অনেকেই যা পায় ওইটাই লিখে দেয়, তো এই কারণে হয় না। স্যার আমাদের দিকে একটু তাকায় অ্যানসার করুন না, আমাদের বাচ্চা আছে, এটাও তো স্যার অনেক বেশি। আমাদের দিকেই তো তাকিয়ে থাকে, আর কোথায় থাকবে বলো? স্যার কই তাকায় থাকলে এমন প্রশ্ন করতেন না স্যার, একটু তার শুভ দৃষ্টিতে দেখা যাবে স্যার। এটাই তো শুভ দৃষ্টি, শুভ। স্যার একটু দয়া করে স্যার ইজি প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা একটু পড়ো। হ্যাঁ, তোমরা দেখা যাক ইনশাআল্লাহ ভালো হবে। জি স্যার, আর দোয়া করেন স্যার আমরা যেন খুব ভালোভাবে পার হইতে পারি স্যার। স্যার মিডে যেভাবে মার্কস দিছেন এইভাবে স্যার আর মার্কস দিয়েন না দয়া করে। না, আশা করি দিব না। স্যার আরেকটা বিষয়, তোমরা ভালো করে আমরা যে কয়টা অ্যাসাইনমেন্ট দিয়েছি স্যার, ওই অ্যাসাইনমেন্ট গুলো কি সেম মার্ক পাবো স্যার? এরকম 1 2 একটু স্যার দিন স্যার। ওইটাই তো তোমাদের মার্ক পাওয়ার জায়গা সত্যিকার অর্থে। স্যার আমাদের ফাইনালে স্যার কয়টা পার্টে হবে স্যার? কি ফাইনাল কি 50 হবে নাকি স্যার 30 হবে?
দেখি না, আমি এখনো ভাবি নাই, আমি ভাবি জি স্যার, ভাইঙ্গা ভাইঙ্গা নিলে বেটার হবে। দেখি মাল্টিপল চয়েস করে ছেড়ে দিতে পারি। দুইবার মরার থেকে একবার মরা ভালো না? না, শুধু আরে আরেকবার। গতবারও তো এরকম দেওয়া হয়েছে না, 20 মার্কের একবার মাল্টিপল চয়েস, তারপরে 30 মার্কের একটা নেবে। তো স্যারের 20 আর 30 মানে দুইবার যদি দেয় তাহলে দুইবার তো মারা যাবো। না স্যার তো বললোই আমাদের দিকে একটু সদয় হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সদয় হবো। আর আমরা কিন্তু শেষ অলরেডি। না হ্যাঁ বলো স্যার, আমার জন্য কি বেশি করে দোয়া করেন স্যার। আচ্ছা এই তোমরা, আমিও তো করবোই, তোমরাও করো তো দোয়া ওর জন্য। তুমি এটা বানাই খাওয়াইছো এই শীতের মধ্যে? আরে তুমি পারপাসে দোয়া চাই। হ্যাঁ কি বলে স্যার, আমি অনেক টেনশনে আছি। আচ্ছা নদী যেন কি বললো একটু শুনে নেই। নদী কি বলছে শুনে নেই। স্যার আমি বললাম আবার বলো। ও বলো সালমা বলো। তুমি রাজ কোন পারপাসে দোয়া চাই এটা আগে জানি। আমার মনে হয় বিয়ের জন্য নাকি? স্যার আমি সব দিক দিয়ে দোয়া চাই স্যার। স্যার বিয়ে হলে তাড়াতাড়ি হয়ে যাক। দাওয়াত ছাড়া দোয়া পাইবো না স্যার, খালি মুখে কেমনে দোয়া হইবে স্যার? তাহলে হবে তোমরা করো, খাইয়ে দিবে। বিয়ে হলে দাওয়াত দিবে না? দাওয়াত দিবে তো। স্যার বিয়ে হলে লকডাউন করে দেবো স্যার। না খাবার পার্সেল স্যার একটা জিনিস বুঝলাম না স্যার। শোনো, এখন কত খাবারের পার্সেলের কি আছে না, মানে ব্যাপার আছে না, পাঠিয়ে দিবে, সমস্যা। স্যার ক্লাস টাইমে একটা মেয়ে খুঁজে পাওয়া গেল না, এখনো তো মেয়ে মানুষের কোন থেকে আসতেছে স্যার, বুঝলাম না কিছু। কই এই ক্লাসেও ছিলাম, কথা বলছি, শুনো নাই? না সালমা তো কথা বলছে। আমরা শান্তশিষ্টভাবে স্যারের কথা শুনতেছিলাম। স্যার ওরা মিউট করে কথা বলে। তাই নাকি? আচ্ছা কে বলে তুমি আবার শোনো কি করে? মিউটই তো করো। স্যার ওরা যখন বলছে কথা বলার সময় কথা বলাই লাগে, বলতে হয় আল্লাহ 2টা টাকা দেন, তো স্যার পাস করা এখানে এসে আপনাকে স্যার মানে ইয়ে করতেছে স্যার। পাস নিয়ে ভেবো না, গ্রেড নিয়ে ভাবো, ঠিক আছে? জি স্যার শেষ নিয়ে ভাবো। হ্যাঁ জি স্যার, গ্রেড নিয়ে আর ভাবা সময় শেষ। গ্রেড দিয়ে দিন স্যার। নাহিদুজ্জামান তুমি না বিয়ে স্টাডি করছো, তুমি এখন খালি পড়াশোনা করবে, তোমার টেনশন। নাহিদ বিয়ে করছে? নাহিদ কয়টা করছো স্যার? এটাই তো ভেজাল। চাকরি করে আইসে রুমের টেনশন, তারপরে স্যার আরো ফ্যামিলির টেনশন, পড়ার সময়ই পাই না স্যার। আমার বন্ধুরা দেখে জানেই না যে তুমি বিয়ে করছো, কি ব্যাপার? স্যার নাহিদ বিয়ে করছে? ফ্যামিলি নিয়ে খুব চাপে আছে নাহিদ স্যার। হায় রে দুনিয়া, ভার্সিটিতে থাকা অবস্থায় জানা না, বের হলো তো চিনবেই না। জি স্যার, ওদের খাবার দাবার খাইয়ে দিও। না স্যার প্রথম কাজ হলো মেয়ে দেখানো, ওদের মেয়ের একটা ছবি দেখাই দিব। আচ্ছা দেখাই দিও, আর ফুড পান্ডাতে অর্ডার দিয়ে সবার বাড়িতে পিজা পাঠিয়ে দিও। স্যার অত বড় লোক আমি না স্যার। সবার বাড়িতে না দিতে আগে পাঠাইও না, হে তুমি আগে স্যারকে অবশ্যই পাঠাইও। স্যার আপনার জন্য অবশ্যই আছে, কিন্তু বন্ধুরা তোমরা একটু চুপ করো তো। আচ্ছা যাক, খুশি হলাম, পাঠাই। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, ক্লাস টাইম তো আরো 5-7 মিনিট আছে তাই না স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার এখন মানে আমরা সবাই চেয়েছিলাম স্যার আপনার কণ্ঠে একটা গান শোনার জন্য স্যার। একটা গান বলো কি? আর শোনো আমি অনেকদিন গান দেখি নাই, ফলে এখন আর চর্চাটা নাই। যখন